আমার জীবনটা কেন এমন হলো? কেন কেউ বুঝতে চায় না আমাকে? কখনো কখনো মনে হয় আমি এই পরিবারের কেউ না। একই ছাদের নিচে থেকেও আমি যেন এক অচেনা মানুষ। সবাই আছে, তবুও কেউ নেই আমার জন্য। ছোটবেলা থেকেই দেখেছি ভাইদের জন্য আলাদা যত্ন, আলাদা ভালোবাসা। আর আমি ছিলাম শুধু একটা নাম, একটা দায়িত্ব, যার কথা মনে পড়ে শুধু প্রয়োজন হলে। মা কখনো জিজ্ঞেস করেনি আমি ঠিক আছি কিনা। বাবার চোখে আমি সবসময় ব্যর্থ, ভাইদের কাছে আমি শুধু হাসির পাত্র। কথাগুলো বলতেই তার চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তার জীবনটা যে আর সবার থেকে একদমই আলাদা। জানিস সবচেয়ে কষ্টটা কোথায়? যখন নিজের মানুষগুলোই তোমাকে অপ্রয়োজনীয় মনে করে, তখন পৃথিবীর আর কেউ তোমাকে গুরুত্ব দিল কি না সেটা আর ম্যাটার করে না। প্রতিদিন রাতে আমি চুপচাপ ছাদের কোণায় বসে থাকি, আকাশের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করি, আমি কি সত্যিই এতটাই অযোগ্য, নাকি আমি শুধু ভুল জায়গায় জন্মেছি? বাড়ির সবাই যখন একসাথে বসে হাসে, গল্প করে, আমি তখন দরজার আড়াল থেকে চুপচাপ দেখি। কারণ আমি জানি ওদের সেই হাসির ভেতরে আমার জন্য কোনো জায়গা নেই। একটুকু বলে সে আবারও চুপ হয়ে যায়। নিজের জীবনের কথা সে কখনো কাউকে শেয়ার করে নাই, কিন্তু আজ কেন যেন সবটা বলতে ইচ্ছে করছে কাউকে। নিজেকে একটু হালকা করতে চায় সে। অনেকবার চেষ্টা করেছি নিজেকে প্রমাণ করতে, অনেকবার ভেবেছি একদিন সবাই বুঝবে আমাকে, কিন্তু দিন শেষে আমি আবার সেই অবহেলিত ছোট ছেলেই হয়ে রয়ে যাই। তবুও আমি হাল ছাড়িনি, কারণ আমি জানি একদিন একদিন ঠিকই সবাইকে দেখিয়ে দিব আমি কেমন, আমি কে। সেদিন হয়তো কেউ আমার পাশে থাকবে না, কিন্তু আমি থাকবো নিজের পাশে, নিজের শক্তিতে, নিজের পরিচয়ে। নীলয় চুপ করে যায়। তার চোখের কোণে জমে থাকা পানি নীরবে গড়িয়ে পড়ে। একদিন একদিন আমার এই নীরবতা, এই কষ্ট, সব কিছুর জবাব দিব আমি। নীলয় এতক্ষণ তার বন্ধু সিয়ামকে কথাগুলো বলছিল। তার মনের কষ্টগুলো আর মানছে না, সব বেরিয়ে আসতে চাচ্ছে। এত কষ্ট কি সহ্য করা যায় নাকি, যেখানে নিজের বাড়িতেই সে একজন আশ্রিত হয়ে দিন কাটায়, কিন্তু এত কষ্টের মাঝেও সে পড়াশোনা ছাড়েনি। সব কিছু সহ্য করে সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, কারণ জীবনে কিছু করতে গেলে পড়াশোনার কোনো বিকল্প আর নেই। নীলয়ের কষ্ট শুনে সিয়াম বলল, তুই ওই বাড়িতে পড়ে থাকিস কেন বলতো? আমি হলে কবে বাড়ি ছেড়ে চলে আসতাম। সিয়ামের কণ্ঠে রাগ স্পষ্ট, বন্ধুর জন্য এক রাশ অভিমান মিশে আছে সেখানে। নীলয় নিজের দিকে তাকিয়ে হালকা হেসে ফেলে। সে জানে এই অবস্থাটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতর থেকে ততটাই কঠিন। কোথায় যাব বলো? আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি যে খুব অসহায়। এই অসহায় শব্দটা বলার সময় তার গলা কেঁপে ওঠে। নিজেকে এভাবে প্রকাশ করতে তার নিজেরই কষ্ট লাগে। সিয়াম হঠাৎই উঠে দাঁড়ায়, তার চোখে এক রাশ সিদ্ধান্ত। চল আমার বাড়িতে থাকবি। নীলা চমকে তাকায়। কিছুক্ষণ সে চুপ করে থাকে, যেন একটা বিশ্বাস করতে পারছে না। নীলয় ধীরে ধীরে মাথা নাড়ে। না রে, তা হয় না। হাজার হোক সেটা আমার নিজের বাড়ি, সেখানে কত স্মৃতি। স্মৃতি শব্দটা বলতেই তার চোখে আবারও পানি চলে আসে। যে স্মৃতিগুলো তাকে সুখ দেয় না, তবুও সেগুলো আঁকড়ে ধরে আছে ও। সিয়াম এবার সত্যিই রেগে যায়। সে এগিয়ে এসে নিলয়ের কাঁধ চেপে ধরে। স্মৃতি আছে বলে কষ্ট সহ্য করবি? কেউ তোকে পছন্দ করে না, সেখানে পড়ে থাকবি কি মার খেতে? সিয়ামের কথাগুলো ছুরির মতো বিঁধে যায় নিলয়ের মনে, কারণ সে জানে প্রতিটা কথাই সত্যি। নিলয় কিছু বলতে গিয়ে থেমে যায়, তার ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বের হয় না। কখনো কখনো সত্যি কথাগুলোই সবচেয়ে বেশি কষ্ট দেয়, আর সেই কষ্টটাই আজ নিলয়ের বুকটা ভারী করে তুলেছে। সিয়ামের কথাগুলো শোনার পর কিছুক্ষণ পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে যায়। হালকা বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু নিলয়ের ভেতরের ঝড়টা যেন থামতেই চাইছে না। নীলয় নিচের দিকে তাকিয়ে থাকে।
তার চোখে কষ্ট, কিন্তু সেই কষ্টের ভিতরে লুকিয়ে আছে এক রাজ জেদ। ধীরে ধীরে সে মাথা তোলে, চোখের পানি হাতের পিঠ দিয়ে মুছে ফেলে ও তার ঠোঁটে এবার একটুখানি শক্ত হাসি ফুটে ওঠে। দেখিস, একদিন আমি অনেক বড় হব। সেদিন সবাই তাকিয়ে দেখবে আমাকে। যারা আজ আমাকে তুচ্ছ করে, যারা আমার দিকে ফিরেও তাকায় না, তারাই একদিন আমার নাম শুনে থমকে যাবে। তার কণ্ঠে এবার আত্মবিশ্বাস, যেন নিজের ভেতরে কোনো একটা প্রতিজ্ঞা করে ফেলেছে সে। সিয়াম কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে তার দিকে, তারপর হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে। যারা এখন তোকে ভালোবাসে না, তারা তখনও বাসবে না। হয়তো তখন টাকা দেখে তোর পিছনে ছুটবে, তোর নাম তোর পরিচয় দেখে তোর কাছে আসবে, কিন্তু বিশ্বাস কর, সেই ভালোবাসার ভেতরে কোনো সত্যি থাকবে না। সিয়ামের কণ্ঠে বাস্তবতার ছোঁয়া। সে বন্ধুকে স্বপ্ন দেখাতে বাধা দেয় না, কিন্তু সেই স্বপ্নের পিছনে কঠিন সত্যটা লুকাতে চায় না ও। নীলয় কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হালকা করে হেসে ফেলে। একটা অদ্ভুত শান্তি মিশে আছে সেই হাসিতে। তবুও আমি তাদের ভালোবাসি। এই কথাটা বলার সময় তার চোখের কোণে অভিযোগ নেই, শুধু আছে একরাশ নির্ভেজাল ভালোবাসা, যেটা হয়তো সে কখনোই ফেরত পাবে না। সিয়াম কপালে হাত দিয়ে বিরক্তিকর ভান করে, এরপর একটু জোরেই বলে ওঠে ও। কারণ তুই একটা বলদ। এক সেকেন্ড চুপ, তারপর দুজনেই একসাথে হেসে ওঠে। এই হাসিটা খুব বেশি সময়ের জন্য না, কিন্তু এই অল্প সময়ের হাসিটুকুই যেন নিলয়ের জীবনে একটু রং এনে দেয়। ঠিক তখনই ভার্সিটির ঘন্টা বাজে। টান টান একটা শব্দ চারপাশে ছড়িয়ে পড়ে। টিং টিং টিং। সিয়াম ব্যাগটা কাঁধে তুলে নেয়, নিলয়ের দিকে তাকিয়ে ইশারা করে। চল ক্লাসে যাই। নিলয় মাথা নাড়ে। সে শেষবারের মতো আকাশের দিকে তাকায়, হয়তো সেই আকাশকেই সে নিজের স্বপ্নের সাক্ষী বানিয়েছে। তারপর দুজনেই পাশাপাশি হেঁটে ক্লাসের দিকে চলে যায়। ধীরে ধীরে তাদের হাসির শব্দ মিলিয়ে যায় করিডোরের ভিড়ে, কিন্তু নিলয়ের মনে করা প্রতিজ্ঞাটা সেটা আর কখনোই মিলিয়ে যাবে না। করিডোর পেরিয়ে দুজনেই ক্লাসরুমে ঢুকে পড়ে। চারপাশে ইতিমধ্যে ছাত্রদের কোলাহল শুরু হয়ে গেছে। কেউ বই খুলছে, কেউ আবার গল্পে মেতে উঠেছে। নিলয় আর সিয়াম গিয়ে শেষ বেঞ্চে বসে পড়ে। সিয়াম ব্যাগ খুলে বই বের করতে ব্যস্ত হয়ে যায়, কিন্তু নিলয় সে চুপচাপ বসে থাকে তার চোখের সামনে, কিন্তু মনটা যেন কোথাও অনেক দূরে হারিয়ে গেছে। তার মাথার ভেতরে এখনো ঘুরপাক খাচ্ছে হাজারটা চিন্তা, পরিবারের অবহেলা, নিজের অজানা ভবিষ্যৎ, আর সেই প্রতিজ্ঞা একদিন কিছু একটা হয়ে দেখানোর। হঠাৎ করেই ক্লাসরুম নিস্তব্ধ হয়ে যায়, সবাই সোজা হয়ে বসে পড়ে। স্যার ক্লাসে ঢুকছেন। স্যার ধীরে ধীরে এসে টেবিলের ওপরে বই রাখেন, একবার পুরো ক্লাসের দিকে তাকান। তার চোখ গিয়ে থামলেন নিলয়ের উপরে। নিলয় এখনো একইভাবে বসে আছে, চোখ খোলা, কিন্তু মন যেন অন্য জগতে। স্যার একটু কড়া গলায় ডাক দেন। নিলয়। ক্লাসের সবাই একসাথে তার দিকে তাকায়। সিএম কোনই দিয়ে হালকা ধাক্কা দেয় তাকে। নিলয় চমকে ওঠে, দ্রুত উঠে দাঁড়ায় ও। জি স্যার। ক্লাস করার ইচ্ছে না থাকলে বাইরে চলে যাও, এভাবে বসে থাকার কোনো মানে হয় না। স্যারের কণ্ঠে বিরক্তির ছাপ স্পষ্ট। তিনি বুঝে গেছেন নিলয়ের মন এখানে নেই। নিলয় মাথা নিচু করে ফেলে, তার গলা শুকিয়ে আসে। সরি স্যার। এই সরি শব্দটার ভিতরে লুকিয়ে আছে অনেক কিছু, শুধু ক্লাসে মন না দেওয়ার জন্য না, জীবনের সব ব্যর্থতার জন্য যেন সে ক্ষমা চাইছে। স্যার কিছুক্ষণ তাকিয়ে থাকেন, তারপর আর কিছু না বলেই বই খুলে ফেলেন। ঠিক আছে, বসো। নিলয় ধীরে ধীরে বসে পড়ে। আবার সে জোর করে নিজের মনটাকে টেনে আনে বইয়ের পাতায়। স্যার পড়ানো শুরু করেন, বোর্ডে লিখতে থাকেন একের পর এক লাইন। তার কণ্ঠে ভেসে আসে পড়ার শব্দ, কিন্তু নিলয়ের ভেতরের অস্থিরতা পুরোপুরি থামে না। বাইরে থেকে সে এখন একজন সাধারণ ছাত্র, ক্লাসে বসে পড়া শুনছে, কিন্তু ভেতরে ভেতরে সে লড়াই করছে নিজের সাথে। নিজেকে প্রমাণ করার লড়াই, নিজেকে অস্তিত্বের লড়াই। নিলয় বইয়ের দিকে তাকিয়ে থাকে, চোখে এবার একটু দৃঢ়তা। হয়তো এই ক্লাসরুম থেকেই শুরু হবে তার পরিবর্তনের গল্প, যেখানে একদিন এই অবহেলিত ছেলেটাই হয়ে উঠবে সবার চমকে দেওয়ার কারণ।
স্যার বোর্ডে একের পর এক লাইন লিখে যাচ্ছেন। চকের ঘষাঘষির শব্দে পুরো ক্লাসরুমটা ভরে গেছে। সবাই মনোযোগ দিয়ে পড়া শুনছে, কিন্তু নিলয় সে বইয়ের দিকে তাকিয়ে থাকলেও তার চোখে সেই গভীর চিন্তার ছাপ এখনো স্পষ্ট। মনে হয় যেন তার ভেতরে এখনো ঝড় থামেনি। এদিকে ক্লাস চলাকালীন পাশের সারির মেয়েরা সিট থেকে একটা দৃষ্টি বারবার এসে থামছে নিলয়ের ওপরে। মেয়েটা চুপচাপ বসে আছে, তার সামনে খোলা বই, কিন্তু তার চোখ বারবার সরে যাচ্ছে পাশের বেঞ্চের দিকে। মেয়েটার নাম আখি, একই ক্লাসে পড়ে তারা, অনার্স 3য় বর্ষ। আখি নামটার মতোই তার চোখ দুটো শান্ত, মুখে কোনো বাড়তি ভাব নেই, চুপচাপ নিজেকে নিয়ে থাকা একটা মেয়ে। অনেকে জানে সে অনেক বড়লোক পরিবারের মেয়ে, তার জীবনে কোনো কিছুরই অভাব নেই, তবুও তার মধ্যে নেই কোনো অহংকার, নেই কোনো বড়লোকি ভাব। সে সবার সাথে খুব বেশি মিশে না, নিজের মতো করেই থাকে, নিরিবিলি নীরব একটা জগতে। আখি ধীরে ধীরে আবারও তাকায় নিলয়ের দিকে। তার চোখে আজ কেমন যেন এক অজানা কৌতূহল নিয়ে নিলয়ের মুখে যে কষ্টের ছাপ, চোখে সে যে অদ্ভুত এক শূন্যতা, সেটা যেন তার বারবার টেনে নিচ্ছে। আখি মনে মনে ভাবে, এই ছেলেটা সবসময় এমন চুপচাপ থাকে কেন? তার চোখে এত কষ্ট কেন? প্রশ্নগুলো তার মনে ঘুরপাক খেতে থাকে, কিন্তু সে কিছু বলে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে। এদিকে নিলয় কিছুই টের পায় না, সে এখনও নিজের ভেতরে লড়াইয়ে ব্যস্ত। স্যার হঠাৎই প্রশ্ন করেন, এই যে সবাই খেয়াল করো, এই টপিকটা কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। সবাই আবারও মনোযোগ দেয় বোর্ডের দিকে, কিন্তু আখির মনটা আর পুরোপুরি ক্লাসে নেই। তার দৃষ্টি বারবার ঘুরে যাচ্ছে একই দিকে, সেটা নিলয়ের দিকে। কিছু কিছু সম্পর্কে শুরু হয় কোনো কথা ছাড়া, শুধু নীরব দৃষ্টির মধ্যে দিয়ে। হয়তো এটাই সেই শুরুর মুহূর্ত, যেখানে কেউ না চাইলেও দুইটা ভিন্ন জগতের মানুষ ধীরে ধীরে এক অদ্ভুত টানে জড়িয়ে পড়তে শুরু করে। স্যারের শেষ বাক্য শেষ হতেই ক্লাসরুমে একটা স্বস্তির নিঃশ্বাস নামে, চকের শব্দে থেমে যায়, খাতার পাতার কলম চালানোর গতি ধীরে ধীরে কমে আসে। ঘন্টা বাজে, ক্লাস শেষ। ছাত্রছাত্রীরা হুড়োহুড়ি করে ব্যাগ গোছাতে শুরু করে। কারোর মুখে হাসি, আবার কারোর মুখে ক্লান্তি। নীলয় ধীরে ধীরে বই বন্ধ করে ব্যাগে রাখে। তার পাশে বসে থাকা সিয়াম ইতিমধ্যেই উঠে দাঁড়িয়েছে। দুজনেই ক্লাসরুম থেকে বের হয়ে করিডোরে হাঁটতে শুরু করে। চারপাশে মানুষের ভিড়, হাসাহাসি, ছোটাছুটি, কিন্তু এই ভিড়ের মাঝেও নিলয় আর সিয়াম যেন নিজেদের একটা আলাদা জগতে হাঁটছে। বন্ধু দুজন পাশাপাশি হাঁটছে, একজনের চোখ বাস্তবতা, তো আরেকজনের চোখে অভ্যাস হয়ে যাওয়া ক্লান্তি। সিয়াম হঠাৎই হালকা বিরক্তি মেশানো হাসি দিয়ে বলে ওঠে, বাড়ি গিয়ে দেখবি আবার এক গাদা কাজ রেডি, তোর জন্য অপেক্ষা করবে না কেউ, সবাই শুধু কাজ ধরিয়ে দিবে। নিলয় একটু হেসে ফেলে, তার হাসিটা তেমন জোরালো না, কিন্তু অভ্যস্ততার ছাপ আছে সেখানে। আমার অভ্যাস হয়ে গেছে রে এসব করার, তুই চিন্তা করিস না, আমি সব কিছু সামলে নেব। তার কণ্ঠে কোনো অভিযোগ নেই, যেন কষ্টগুলো সে বহু আগেই নিজের ভেতরে লুকিয়ে ফেলেছে। সিয়াম পাশে হাঁটতে হাঁটতে মাথা নাড়িয়ে ফেলে, সামলে তো নিবি, কারণ তুই যে গাধা, সবাই তো তোকে গাধায় খাটুই কাটায়, আর তুই চুপচাপ সব সয়ে যাস। এই কথাটা বলার সময় সিয়ামের গলায় রাগও ছিল, মজাও ছিল খুব, কিন্তু সেই মজার ভেতরের বন্ধুর জন্য একটা অদৃশ্য চিন্তা লুকানো। নিলয় হালকা হেসে আকাশের দিকে তাকায়, তার চোখের কোনো অভিমান নেই। তবুও আমার কষ্ট নেই, বাড়িতে থাকতে পারছি, খেতে পারছি, এইটাই তো অনেক রে। এই কথাটা বলার সময় তার গলায় একটা অদ্ভুত শান্তি ছিল, যেন সে নিজের অবস্থাকে মেনে নিতে শিখে গেছে। সিয়াম কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে সামনে তাকায়। দুই বন্ধু পাশাপাশি হাঁটছে, একজনের জীবনে কষ্টে ভরা, তবুও সে হাসে, আর একজন সেটা দেখে কষ্ট পায়, কিন্তু কিছুই বদলাতে পারে না। রাস্তার ধুলো উঠছে, সূর্যের আলো ধীরে ধীরে হেলে পড়েছে, আর তারা দুজন ধীরে ধীরে নিজেদের আলাদা বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। এই পথটা শুধু বাড়ির পথ না, এই পথটা নিলয়ের জীবনের সেই বাস্তবতার দিকে যাওয়া, যেখানে প্রতিদিন সে নিজেকে হারিয়ে আবারও খুঁজে পাওয়ার চেষ্টা করে। ক্লাস শেষে ধুলোমাখা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে নিলয় আর সিয়াম যখন বাড়ির দিকে এগোচ্ছিল, তখন সূর্যটা একটু একটু করে পশ্চিম আকাশে হেলে পড়ছিল।
চারপাশে দিনের শেষে ব্যস্ততা, মানুষের ভিড় আর যানবাহনের শব্দ, সবকিছুর মাঝেও নিলয়ের মুখ ছিল সেই অচেনা নিস্তব্ধতা, যেটা সে প্রতিদিনই নিজের ভেতরে বহন করে। এক সময় সে বাড়ির গেটে এসে দাঁড়ায়, কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। এই বাড়িটা তার, কিন্তু তবুও যেন এখানে সে অতিথি। গেট পেরিয়ে ভেতরে পা দিতেই বাস্তবটা যেন বদলে যায়। এক অদ্ভুত ভারী অনুভূতি নিলয়ের বুকের ভেতরে চেপে বসে। ঠিক তখনই রান্নাঘর থেকে বেরিয়ে আসে তার মা, চোখে বিরক্তি, মুখে ঠোঁট বাঁকা এক অভিব্যক্তি। এসেছেন নবাবজাদা, কাজ কাম নাই নাকি? সারাদিন বাইরে ঘোরা? এই কথাগুলো যেন নতুন না, নিলয়ের কানে প্রতিদিনই এইসব শব্দ বাজে, তবু প্রতিবারই বুকের ভেতরটা একটু একটু করে কেঁপে ওঠে। নিলয় ধীরে ধীরে জুতা খুলতে খুলতে মাথা নিচু করে বলে, না মা, বাইরে ঘুরি নাই তো, আমি তো ভার্সিটি গেছিলাম। তার কণ্ঠে কোনো প্রতিবাদ নেই, শুধু আছে এক রাশ শান্ত ব্যাখ্যা, যেখানে সে নিজেকে প্রমাণ করতে চাইছে, কিন্তু জানে সেটা কখনোই যথেষ্ট হবে না। মা হাতের কাজ থামিয়ে রাগী চোখে তার দিকে তাকায়। হয়েছে, এত পরে কি হবে? এখন কি কাজের জন্য আলাদা মানুষ রাখবো নাকি? দিন দিন শুধু ঘোরাঘুরি আর পড়াশোনা। এই কথাগুলো বাতাসের ছুরির মতো কেটে যায়। নিলয়ের বুকের ভেতরের শব্দহীন একটা ব্যথা ছড়িয়ে পড়ে। সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে মাথা তোলে। না মা, আমি সব করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। এই আমি করে দিচ্ছি কথাটার ভেতরেও কোনো অভিযোগ নেই, নেই কোনো অভিমান, শুধু আছে অভ্যস্ত হয়ে যাওয়া এক সন্তানের নীরব স্বীকারোক্তি। মা আবারও কাজে ফিরে যায়, আর নিলয় ব্যাগটা এক পাশে রেখে হাত ধুতে চলে যায়। বাইরের পৃথিবীতে সে একজন ছাত্র, ক্লাস, বই, বন্ধু সব কিছু অংশ, কিন্তু এই বাড়ির ভেতরে সে যেন এক নিঃশব্দ শ্রমিক, যার ক্লান্তি দেখার মতো কেউ নেই। তবু সে থামে না, কারণ থেমে যাওয়ার মতো অধিকারও যেন তার নেই। নিলয় হাত মুখ ধুয়ে এসে দাঁড়ায় ডাইনিংয়ে পাশে। সারাদিনের ক্লান্তি, ক্লাসের চাপ আর মনের ভেতরে অশান্তি সব মিলিয়ে তার শরীরটা যেন আর কথা শুনছে না, তার চোখে স্পষ্ট ক্লান্তি। মা, আগে কিছু খেতে দিন, খুব ক্ষুধা লাগছে। এই কথাটা সে খুব স্বাভাবিকভাবেই বলে, কারণ সন্তানের কাছে এটা কোনো আবদারি না, এটা একটা সাধারণ চাহিদা। কিন্তু উত্তরটা আসে একেবারেই অন্যরকমভাবে। মা কাজ করতে করতেই একবারও এই দিকে তার দিকে তাকিয়ে কড়া গলায় বলে ওঠে, কাজ নাই করতে ক্ষুধা লেগে গেল? এমন নাটক করছিস যেন কত কাজ করেছিস। এই কথাগুলো শুনলেই নিলয়ের বুকের ভেতরটা হঠাৎ যেন থেমে যায়। ক্ষুধার চেয়েও বেশি তীব্র কিছু একটা সেখানে আঘাত করে। তার চোখের দিক চেয়ে নেমে যায়, ঠোঁটে একটু কেঁপে ওঠে, কিন্তু সে কিছু বলে না, কারণ সে জানে এখানে তার কথা শোনার মতো কেউই নেই। একজন সন্তানের ক্ষুধা যখন অবহেলার শব্দে ঢেকে যায়, তখন শুধু পেট না, মনও ধীরে ধীরে খালি হয়ে যায়। মা এবার ডাইনিং টেবিলের দিকে ইশারা করে বলে, ওই দেখ, ভাত আছে, তরকারি শেষ, মরিচ পেঁয়াজ দিয়ে খেয়ে নে, তাড়াতাড়ি কর, তোর চাল চলন হতেই দিন শেষ। টেবিলে রাখা সাদা ভাতের থালা, পাশে শুধু কয়েকটা মরিচ আর পেঁয়াজ। একটা সাধারণ খাবার, কিন্তু নিলয়ের কাছে আজ সেটা যেন অপমানের মতো ভারী হয়ে দাঁড়ায়। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, চোখে জমে থাকা কষ্ট লুকানোর চেষ্টা করে ও। নিলয় ধীরে ধীরে বসে পড়ে টেবিলের সামনে, কাপা হাতে ভাত মেশাতে থাকে মরিচ আর পেঁয়াজের সাথে। কেউ দেখে না তার ভেতরে যুদ্ধ, কেউ বোঝে না তার নীরব কান্না। এই বাড়ির ভেতরে সে শুধু একজন ছেলে না, সে একজন সহ্য করার নাম। নিলয়ের চোখ এবার ভিজে ওঠে, সে দ্রুত মুখ নিচু করে খাওয়া শুরু করে। ক্ষুধা কখনো শরীরের না, কখনো কখনো সেটা হয় ভালোবাসার, সম্মানের আর একটু যত্নেরও। কিন্তু নিলয় আজ শুধু ভাত খাচ্ছে না, সে নিজের কষ্টটাও গিলে ফেলছে নীরবে, আর সেই নীরবতার শব্দ এই বাড়ির কেউ কখনো শুনবে না। নিলয় নীরবে খাওয়া শেষ করে থালাটা পাশে সরিয়ে রাখে। মরিচ পেঁয়াজ মেশানো সেই সাধারণ খাবার তখন তার কাছে তৃপ্তির চেয়ে বেশি ছিল কষ্ট ঢাকার একটা উপায়। পেট ভরেছে ঠিকই, কিন্তু মনটা যেন আরও ভারী হয়ে গেছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, হাত ধোয়ার জন্য রান্নাঘরের দিকে এগোতে আবার পেছন থেকে মায়ের কণ্ঠ ভেসে আসে। মা কিছুটা ব্যস্তভাবেই এক গাদা জামা কাপড় এনে তার সামনে ফেলে দেয়।
যা এগুলো পরিষ্কার কর, কত ময়লা হয়ে গেছে। কাপড়গুলোর দিকে তাকাতেই নিলয়ের চোখে এক মুহূর্তের জন্য অবিশ্বাস ভেসে ওঠে। এগুলো এত দ্রুত ময়লা হলো কিভাবে? মাথার ভেতরে প্রশ্নটা ঘুরে গেল। সে মুখে কিছু বলে না। নিলয় ধীরে ধীরে শান্ত গলায় বলে ওঠে, 2 দিন আগেই তো এগুলো পরিষ্কার করেছি মা, এত তাড়াতাড়ি কিভাবে ময়লা হলো? তার কণ্ঠে কোনো অভিযোগ নেই, শুধু একটা সাধারণ প্রশ্ন, একটা বাস্তবতা বোঝার চেষ্টা। কিন্তু মায়ের মুখের অভিব্যক্তি কঠিন, হঠাৎই কঠিন হয়ে যায়। সব কাপড় নিচে পড়ে গেছিল, আর এত কৈফিয়ত চাচ্ছিস কেন? আমি কি তোর কাজের লোক নাকি সব কথার উত্তর দেব? এই কথাগুলো যেন নিলয়ের বুকের ভিতরে সরাসরি আঘাত করে। একটা সন্তান যখন শুধু প্রশ্ন করে, সেটাই যদি অপরাধ হয়ে যায়, তখন আর বলার কিছুই থাকে না। নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার হাত কাঁপে না, কিন্তু ভেতরের মনটা কেঁপে যায়। সে ধীরে ধীরে কাপড়গুলো তুলে নেয়। ক্ষমা করবেন মা, ভুল হয়েছে। এই ক্ষমা করবেন শব্দটার ভেতরে কোনো দোষ স্বীকার নেই, আছে শুধু অভ্যস্ত হয়ে যাবার নীরবতা, যেখানে সে আর নিজের অধিকার নিয়ে প্রশ্ন করতে শেখেনি। নিলয় কাপড়গুলো হাতে নিয়ে সিঁড়ির দিকে হাঁটতে থাকে। প্রতিটা ধাপে তার পা ভারী লাগে, যেন শুধু শরীর না, তার আত্মাটাও ক্লান্ত হয়ে গেছে। বাইরের পৃথিবীতে সে হয়তো একজন সাধারণ ছেলে, কিন্তু এই বাড়ির ভেতরে সে যেন এক নিঃশব্দ দায়িত্বের নাম, যার অনুভূতির দাম এখানে কখনোই কেউ দেয় না। তবুও সে থামে না, কারণ থেমে গেলে এই বাড়ি তার অস্তিত্বটাও হয়তো আরও অদৃশ্য হয়ে যাবে। মায়ের কথা শেষ হতেই নিলয় নীরবে কাপড়গুলো হাতে তুলে নেয়। একটা দুইটা নয়, পুরো এক গাদা জামা কাপড়। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠে যায়। প্রতিটা ধাপে তার মনে হলো যেন ভার শুধু কাপড়ের না, তার পুরো জীবনের। ছাদে উঠে সে চারপাশে তাকায়, খোলা আকাশ, হালকা বাতাস আর দূরে শহরের কোলাহল। কিন্তু এই মুক্ত আকাশের নিচেও তার জীবনটা যেন বন্দি। নিলয় কাপড় ধোয়ার জন্য পানির টপটা টেনে বসে পড়ে, হাত ভিজে যায়। ঠান্ডা পানির গায়ে লাগলেও তার ভেতরের ক্লান্তি যেন আরও বাড়ে। সে একের পর এক কাপড় কাচ্ছে, আর তার মাথার ভেতরে চলছে নীরব এক হিসাব। মানুষের জীবন কত সুখ শান্তিতে পরিপূর্ণ। কেউ হাসে, কেউ ঘুরে বেড়ায়, কেউ নিজের মতো বাঁচে, আর আমার জীবন কেন এত কষ্টে ভরা? এই প্রশ্ন সে নিজেকে বহুবার করেছে, কিন্তু কোনো উত্তর কখনো পায়নি ও। সে কাপড় মুছড়ে পানি ঝরাতে থাকে, হাত ব্যথা করছে ওর, কিন্তু থামার উপায় ওর নেই। হয়তো আমি শুধু বাঁচার জন্যই জন্মেছি, জীবন উপভোগ করার জন্য না। ঠিক তখনই হঠাৎই ছাদের দরজা খুলে যায়। ভারী পায়ের শব্দে নিলয়ের মনটা এক মুহূর্ত কেঁপে ওঠে। তার ছোট ভাই নীরব এসে দাঁড়ায়। নীরব হাতে আরও এক গাদা কাপড় ছুঁড়ে দেয়। কাপড়গুলো নিলয়ের সামনে পড়ে ছড়িয়ে যায়। তার মুখে কোনো বিস্ময় নেই, কারণ এই আচরণ তার জন্য নতুন না। তবুও সে শান্ত গলায় বলে ওঠে, নিজেরটা নিজে কাচতে পারিস না? এই প্রশ্নটা খুব সাধারণ ছিল, কিন্তু নীরবের চোখে সেটা যেন অপমান হয়ে ধরা দেয়। সে মুখ বাঁকিয়ে হুমকি দেয়। নিলয়ের বুকটা এক মুহূর্ত হিম হয়ে যায়। মায়ের নাম শুনলেই যেন সব কথা থেমে যায়। সে দ্রুত মাথা নিচু করে ফেলে। দাঁড়া, মাকে বলতে হবে না, আমি করে দিচ্ছি। এই কথাটা বলার সময় তার কণ্ঠ কি কোনো রাগ নেই, নেই কোনো প্রতিবাদ, শুধু আছে এক অভ্যস্ত আত্মসমর্পণ। নীরব মুখ বাঁকিয়ে হাসে। সে পাশ কাটিয়ে চলে যায়। নীরব মাস্টার্সতে পড়ে, কিন্তু বয়সের সাথে তার আচরণের কোনো মিল নেই। অহংকার আর অসভ্যতা যেন তার স্বভাবেই মিশে গেছে। ছাদে আবারও নীরবতা নেমে আসে। নিলয় একা দাঁড়িয়ে থাকে, ভেজা কাপড় হাতে। চারপাশে সূর্য ডুবে আসছে, আকাশটা লালচে হয়ে যায়, কিন্তু নিলয়ের ভেতরের আকাশটা অনেক আগেই অন্ধকার হয়ে গেছে। সে আবারও কাজ শুরু করে, কারণ এই জীবনে তার থামার অনুমতি নেই। ছাদে কাজ করতে করতে সময় যেন নিলয়ের জন্য থেমে থাকে না। একদিকে ভেজা কাপড়, অন্যদিকে হালকা বাতাসে শরীর কাঁপছে, তবুও সে থামে না।
এক এক করে সব জামা কাপড় ধুয়ে এসে ছাদে শুকাতে দিয়ে দেয়। সূর্যটা তখন ধীরে ধীরে ডুবে যাচ্ছে, আকাশের রং বদলে যাচ্ছে কমলা থেকে গাঢ় লালচে ছায়ায়। দিনের শেষ এই আলোটুকু সাধারণ মানুষের কাছে হয়তো শান্তি, কিন্তু নিলয়ের কাছে এটা শুধু আরেকটা ক্লান্ত দিনের সমাপ্তি। কাজ শেষ করে সে ধীরে ধীরে নিচে নেমে আসে। তার শরীর ভিজে, ঠান্ডায় গা কাঁপছে। নিলয় বাথরুমে গিয়ে গোসল করে নেয়। ঠান্ডা পানি শরীরে পড়তেই তার গা আরও জমে আসে, কিন্তু অভ্যাসের কাছে শরীরের কষ্ট যেন হার মানে। গোসল শেষে রুমে ঢোকে ও পুরনো কাপড় পাল্টে শুকনো জামা পরে নেয়। তার চোখে এখনও ক্লান্তির ছাপ স্পষ্ট। একটু শান্তি খুঁজে পেতে সে টেবিলের ওপর থেকে বই তুলে নেয়, চুপচাপ বসে পড়াশুনো শুরু করে। কাল ভার্সিটিতে গেলে আবার পড়া দিবে। নিজেকে এগিয়ে নিতে হলে পড়া ছাড়া কোনো পথ নেই। সে মনোযোগ দিয়ে বইয়ের পাতায় চোখ রাখে, কিন্তু তার মাথায় এখনও সারাদিনের কাজের চাপ ঘুরছে। শরীরটা ক্লান্ত, তবু সে থামে না। ঠিক তখনই নিচ থেকে মায়ের কণ্ঠ ভেসে আসে। নিলয়, কই গেলি? এইটুকু কাজ করে হাঁপিয়ে গেলি? এই কথাটার ভেতরেও যেন অভিযোগের ছায়া, যেন তার বিশ্রাম নেওয়াটাই অপরাধ। নিলয় বইটা পাশে রেখে উঠে দাঁড়ায়, কিন্তু তার নাম আরও একটা কাজের জন্য ডাকা হয়। শোন, বাজারে যা, তেল শেষ হয়ে গেছে, আর কয়লও নাই, তাড়াতাড়ি নিয়ে আয়। নিলয় মুখে কোনো প্রশ্ন আসে না, কোনো বিরক্তি নেই, শুধু একটা গভীর নিঃশ্বাস। আচ্ছা মা, যাচ্ছি। সে ব্যাগটা হাতে নেয়, আবার বেরিয়ে পড়ে। সন্ধ্যার অন্ধকারে বাইরের দুনিয়ায় তখন মানুষ ঘরে ফিরছে, কেউ পরিবারের সাথে সময় কাটাচ্ছে, কেউ শান্তিতে বসে বিশ্রাম নিচ্ছে। আর নিলয়, সে আবারও রাস্তায়, আরেকটা দায়িত্ব নিয়ে, নিজের ক্লান্ত শরীরটাকে সাথে নিয়ে। এই জীবনটা তার কাছে স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু প্রশ্ন এখনও একই রয়ে গেছে। সবাই কেন বাঁচে নিজের জন্য, আর সে কেন শুধু অন্যের জন্য? নিলয় ধীর পায়ে দোকানের ভেতরে ঢুকলো। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে গাঢ় হয়ে আসছে। রাস্তায় ধুলো আর মানুষের ভিড় মিলিয়ে এক অদ্ভুত ক্লান্ত শহরের ছবি তৈরি হয়েছে। দোকানদার তাকে দেখেই একটু হাসি দিয়ে বলল, কি নিলয়, এখন কি মনে করে এদিকে? এতদিন পরে দেখা। নিলয় মৃদু হাসলো, কপালের ঘাম মুছতে মুছতে বলল, ও কাকা, তেল আর কয়েল লাগবে, বাসায় শেষ হয়ে গেছে। দোকানদার তখন মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল, তারপর পাশের তাক থেকে জিনিস নামাতে নামাতে বলল, তুমি তো সব কাজ করো নিলয়। তোমার ছোট ভাইটা তো শুধু বাইরে বসে আড্ডা মারে, কোনো দায়িত্ব নেই। কথা বলার ভঙ্গিতে কোনো কটাক্ষ ছিল না, কিন্তু তবুও নিলয়ের বুকের ভেতরে একটু চাপা কষ্ট ছুঁয়ে গেল। সে শান্ত গলায় বলল, বুদ্ধি হলে সব ঠিক হয়ে যাবে কাকা, এখন হয়তো বুঝতে পারছে না, সময় একদিন ঠিকই বুঝিয়ে দেবে। সময় আর কি বোঝাবে, মানুষই তো নিজেকে ঠিক করে নেয়। বেশি আদর পেলে অনেকেই পথ হারায় নিলয়, ভবিষ্যৎটা তখন অন্ধকার হয়ে যায়। কথা শুনে নিলয় আর কিছু বলল না, শুধু চোখ নামিয়ে নিল। হাতে তেলের বোতল আর কয়েলটা নিয়ে ধীরে ধীরে দোকান থেকে বেরিয়ে এলো। বাইরে বের হয়েই সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বাতাসটা হালকা ঠান্ডা, কিন্তু তার ভেতরের চিন্তা যেন আরও ভারী হয়ে উঠেছে। ছোট ভাইয়ের কথা, মায়ের চাপ, সংসারের সব দায়িত্ব, সব কিছু যেন তার কাঁধে একা এসে পড়েছে। তবুও সে হাঁটা থামালো না, কারণ বাড়ি ফিরতে হবে, আর বাড়িতে ফিরলেই আবার নতুন কোনো কাজ অপেক্ষা করছে তার জন্য। নিলয় দরজাটা খুলে ঘরে ঢুকতেই চোখ পড়ল সবাই একসাথে বসে নাস্তা করছে। টেবিলের ওপরে গরম গরম চা, ভাজা পরোটা আর কিছু নাস্তার প্লেটে, সব কিছুতে একটা ঘরোয়া উষ্ণতা ছড়িয়ে আছে। কিন্তু সেই উষ্ণতার মাঝে নিলয়ের উপস্থিতি যেন একটু থমকে গেল, যেন সে ঠিক এই মুহূর্তটার অংশ নয়। বাবা খবরের কাগজটা পাশে সরিয়ে তাকালেন, কপালে একটু কুঁচকে বললেন, এত রাতে কোথায় গেছিলে নিলয়? তেল কিনতে গেছিলাম বাবা, আর কয়েলও শেষ হয়ে গেছিল তাই। ঠিক আছে, এসো এখন খেয়ে নাও, এতক্ষণ বাইরে ছিলে। আসলে নাস্তা তো প্রায় শেষই হয়ে গেছে। নীরবের খুব ভালো লেগেছিল, তাই ও একটু বেশি খেয়ে ফেলেছে। নামটা শুনতেই নিলয়ের চোখে একবার টেবিলের দিকে গেল। নীরব তখনও নিশ্চিন্তভাবে বসে শেষ টুকরোটা খেতে ব্যস্ত, যেন তার চারপাশে কারোর অভাব বা কারোর অপেক্ষা নেই। বাবা একটু বিরক্তি স্বরে বললেন, একটু বেশি বানাতে পারো নাই? সবাই তো একসাথে খাবে।
মা চুপ করে গেলেন আর নিলয় ধীরে ধীরে ব্যাগটা পাশে রেখে শান্ত গলায় বলল, আমার লাগবে না বাবা, তোমরাই খাও, আমি একটু রুমে যাই। কথাটা বলে সে আর কারোর দিকে তাকালো না, না তাকিয়ে ধীরে ধীরে নিজের ঘরের দিকে হাঁটা শুরু করলো। পেছনের টেবিলে হাসি, কথা আর নাস্তার শব্দ চলতে থাকলো। নিলয়ের ভেতরে যেন এক অদৃশ্য নীরবতা নেমে এলো, যেটা সে শুধু একাই অনুভব করছে। গভীর রাত, বাড়ির সব আলো নিভে গেছে, শুধু নিলয়ের ঘরের একটা ছোট্ট টেবিল ল্যাম্প জ্বলছে। সেই হলদে আলোয় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু চোখের ভিতরে একটা স্থিরতা আর লড়াইয়ের ছাপ ভেসে আছে। বাইরের পৃথিবীটা তখনও ঘুমিয়ে আছে, কিন্তু নিলয়ের ভেতরের পৃথিবী তখন জেগে উঠেছে আরও তীব্রভাবে। সে ধীরে ধীরে ল্যাপটপ খুলে বসে। স্ক্রিনের আলো মুখে পড়তেই তার ক্লান্ত চোখে একটু ঝিলমিল করে ওঠে। এই ল্যাপটপটাই এখন তার নতুন পৃথিবী, যেখানে সে হারিয়ে যায় না, বরং নিজেকে খুঁজে পায়। সারাদিন পড়াশোনা, বাড়ির কাজ, দৌড়াদৌড়ি সব শেষ করে রাতের এই সময়টুকু তার নিজের জন্য রাখা। এই সময় সে নিজের ভবিষ্যৎটা একটু একটু করে গড়ে তোলে, নীরবে, কারো চোখের আড়ালে। স্ক্রিনে তখন বিদেশি কয়েকজন রায়ারের সাথে ভিডিও কল চলছে। তাদের মুখ, তাদের ভাষা, সব কিছু নিলয়ের জন্য এক নতুন দুনিয়া। নিলয় ইংরেজিতে ধীরে ধীরে কথা বলছে, একটু থেমে থেমে হলেও আত্মবিশ্বাসটা স্পষ্ট। ইয়েস স্যার, আই আন্ডারস্ট্যান্ড ইয়োর রিকোয়ারমেন্ট, উই ক্যান ডেলিভার অন টাইম, নো প্রবলেম। অন্য পাশে রায়াররা কিছুক্ষণ আলোচনা করে মাথা নাড়ালো, তারপর একজন হাসি মুখে বলল, This time, we will increase the order quantity if you can maintain the quality. এই কথাটা শোনা মাত্র নিলয়ের বুকের ভেতরে যেন একটা ঢেউ খেলে গেল। সে এক মুহূর্তের জন্য চুপ রইল, তারপর ধীরে ধীরে মুখে হাসি ফুটিয়ে উঠল। নিলয় বলল, থ্যাংক ইউ স্যার, আই উইল নট ডিসঅ্যাপয়েন্ট ইউ, আই প্রমিস। কথাটা শেষ হতেই সে ল্যাপটপের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না ও এত দ্রুত সব কিছু বদলে যাচ্ছে। কিছুদিন আগেও যেখানে শুরুটা ছিল অনিশ্চিত, আজ সেখানে বড় অর্ডার, বড় দায়িত্ব। তার চোখে তখন শুধু খুশি না, একটা আত্মবিশ্বাস জমে উঠল। ভেতর থেকে চাপা একটা কণ্ঠ যেন বলছে, এই পথেই যে একদিন নিজের পরিচয় তৈরি করবে ও, এমন পরিচয় যেটা শুধু তার হবে। নিলয় ধীরে ধীরে চেয়ারে হেলিয়ে পিছনে হেলান দিল, ঠোঁটে এক টুকরো নীরব হাসি আর চোখে এক নতুন স্বপ্নের আগুন, যেটা এখন আর থেমে থাকার নয়। নিলয় বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। রাতের নীরবতায় তখন পুরো ঘরটাকে ঢেকে ফেলেছে। ল্যাপটপ বন্ধ, আলো নিভে গেছে, শুধু জানালা দিয়ে আসা হালকা বাতাসে পর্দা নাড়িয়ে যাচ্ছে। তার চোখে ঘুম থাকলেও মাথার ভেতরটা তখন হাজারটা চিন্তা ঘুরছে। সে মনে মনে ভাবছে, এভাবেই ধীরে ধীরে আমি আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছাবো। একদিন না একদিন আমি ঠিকই দাঁড়িয়ে যাব নিজের পায়ে। কোনো বাধা, কোনো কষ্ট আমাকে আর থামাতে পারবে না। আজ যেটা শুরু করেছি সেটা একদিন আমার পরিচয় হবে। এই ভাবনার মাঝেই তার চোখ ভারী হয়ে আসে। শরীরের ক্লান্তি আর দিনের চাপ মিলিয়ে ধীরে ধীরে সে ঘুমের ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পরেই ঘরটা সম্পূর্ণ নীরব হয়ে পড়ে, যেন সব স্বপ্ন থেমে গেছে এই ঘুমের মাঝে। ভোরের আলো ফোটার আগে মায়ের ডাক ভেসে আসে ঘরের ভেতর থেকে। মা ডেকে বলেন, নিলয়, কত ঘুমাবি? ওর তো বাজার করতে হবে না, যা মাছ মাংস কিনে নিয়ে আয়। ঘুমের ভেতরেই হঠাৎই সেই ডাক কানে যেতেই নিলয়ের চোখ ধীরে ধীরে খুলে যায়। এক মুহূর্ত সে বিছানায় বসে থাকে, তারপর দ্রুত উঠে পড়ে। তার মুখে তখনও ঘুমের ছাপ, কিন্তু দায়িত্বের কথা মনে পড়তেই সে আর দেরি করে না, দ্রুত জামা গায়ে তুলে নেয়, যেন এই ঘরের প্রতিদিনের জীবন আবারও তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিলয় বাজার থেকে ব্যাগ হাতে ভারী ভারী মাছ আর মাংস নিয়ে ধীরে ধীরে বাড়ির পথে হাঁটছে। রোদ তখন একটু তেজি হয়ে উঠেছে, আর ব্যস্ত রাস্তার ভিড় ঠেলে সে একাই যেন নিজের চিন্তার ভেতরে হারিয়ে যাচ্ছে। হাতে ব্যাগের ভার, কিন্তু তার মাথার ভেতরে ভারটা যেন তার চেয়ে বেশি। বাড়িতে ঢুকতেই মা ব্যাগের দিকে তাকিয়ে খুশি হয়ে বলল, অনেক বড় মাছ এনেছিস, ভালো হয়েছে। নীরব বড় মাছের মাথা খুব পছন্দ করে, ও খেতে পারবে ভালো করে। কথাটা শোনার সাথে সাথে নীলের এক মুহূর্তে থেমে গেল, তার চোখটা হালকা নিচে নেমে গেল, কিন্তু মুখে কোনো অভিযোগ এলো না, শুধু ভেতরে ভেতরে একটা চাপা কষ্ট জমে উঠল ওর। সে মনে মনে ভাবল, নীরবের পছন্দের কথা তো সবাই জানে, কিন্তু আমার পছন্দের কথা কি কেউ কখনো
জানতে চায়? নীরব নিশ্চিন্তে মাছের মাথার ভাগ পাবে, আর আমি হয়তো পেঁয়াজ আর কাঁচা মরিচ নিয়েই খুশি থাকতে হবে। জীবনটা কত অদ্ভুত, যেখানে আমার রাজার মতো বাঁচার কথা, সে কিনা চাকরের থেকেও বেশি চুপচাপ ভাবে দায়িত্ব বইছে। নিলয় কিছু বলল না, শুধু ব্যাগটা নামিয়ে রেখে এক পাশে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে যেন পুরো জীবনটা এক মুহূর্তে ভেসে উঠল অবহেলা, দায়িত্ব আর না বলা কষ্টের এক লম্বা সারিতে। তবুও সে ধীরে ধীরে নিজেকে সামলে নিল। ভেতরে সেই চাপা কণ্ঠটা আবারও জেগে উঠল, এভাবে বেশি দিন চলবে না, সব কিছু একদিন বদলাবে। নীলয়ের চোখে তখন এক অদৃশ্য দৃঢ়তা ফুটে উঠল। সে চুপচাপ রান্নাঘরের দিকে এগিয়ে গেল, যেন এই নীরব জীবনকে একদিন নিজের শক্তিকে বদলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নীলয় মাছ আর মাংসের ব্যাগটা রান্নাঘরের পাশে রেখে একটু হাঁপ ছেড়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই মা হঠাৎই বললেন, আরে কই যাস? এত বড় মাছ আমি একা কাটতে পারবো না, হাত কেটে যাবে, দাঁড়া একটু। আমি কাটে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। পরের মুহূর্তেই রান্নাঘরের ব্যস্ততা বেড়ে গেল। নীরব খুব স্বাভাবিক ভঙ্গিতে মাছটা কেটে ধুয়ে সাজিয়ে রাখছে, আর মা পাশে দাঁড়িয়ে একটু নির্দেশ দিচ্ছে। নীলয় চুপচাপ একপাশে দাঁড়িয়ে সব দেখছে। তার চোখে কোনো অভিযোগ নেই, শুধু একটা নীরব পর্যবেক্ষণ। কিছুক্ষণ পর রান্না শেষ হলো। গরম গরম মাছের ঝোল, বড় মাছের মাথা আলাদা করে সুন্দর করে সাজানো। মা প্রথমেই হাসি মুখে নীরবের দিকে মাছের মাথাটা এগিয়ে দিল। বাবা তখন পাশে বসে খবরের কাগজ হাতে বললেন, আরে ওকে দাও কেন, সবাই তো একসাথে খাবে। ও তো মাছের মাথায় বেশি পছন্দ করে, তাই না নীরব? কথাটা শোনার সাথে সাথে নিলয়ের ভেতরটায় একটা অদ্ভুত চুপচাপ ঢেউ উঠে গেল। সবাই একে একে বড় মাছ নিয়ে খেতে শুরু করলো। নিলয়কে লেজ দিতে দেখে বাবা বলল, আরে ওকে মাছ দাও, লেজ দিচ্ছ কেন? নিলয়ের লেজ পছন্দ, তুমি তো কিছুই জানো না। হ্যাঁ বাবা, আমার লেজই বেশি পছন্দ, খুব ভালো লাগে। তার এই কথার ভেতরেও যে কষ্ট লুকানো ছিল সেটা কেউ ধরতে পারল না। টেবিলের সবাই নিজের মতো খাওয়া শুরু করলো, আর নিলয়ের পাতে এলো মাছের লেজ আর সাধারণ কিছু তরকারি। সে আর কিছু বলল না, মাথা নিচু করে চুপচাপ খেতে লাগলো, যেন এই ছোট ছোট অবহেলাগুলো তার জীবনের একটা অভ্যাস হয়ে গেছে। খাওয়া শেষ করেই সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। নিলয় শান্ত গলায় বলল, আমি ভার্সিটিতে যাচ্ছি। কেউ আর বিশেষ কিছু বলল না। সে ব্যাগ কাঁধে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল, আর তার পেছনে রয়ে গেল সেই একই ঘর, একই টেবিল আর একই নীরব অবহেলার গল্প। নীলয় ভার্সিটির গেটে পৌঁছাতেই ভিড়ের মধ্যে একটা পরিচিত মুখ চোখে পড়ল। আখি আখি দাঁড়িয়ে আছে গাছের ছায়ায়, হাতে ব্যাগটা হালকা ঝুলে আছে, আর মুখে একটা অদ্ভুত শান্ত অভিব্যক্তি। নীলয় একটু থেমে তারপর কাছে এগিয়ে গেল। আঁকে হালকা স্বরে বলল, কেমন আছো? ভালো আছি। একটু থেমে নিলয় আবারও তাকিয়ে বলল, আজ হঠাৎ কথা বলছো কেন? তুমি তো সাধারণত তেমন কথা বলো না। ইচ্ছে হলো তাই কথা বলছি। সিয়াম আসছে? এখনো আসেনি, তবে চলে আসবে একটু পরেই। যতক্ষণ না আসে তুমি আমার সাথে গল্প করবে। নিলয় একটু অবাক হয়ে তাকালো। যে মেয়েটা কখনো কথা বলে না, সে আজ এত কথা বলছে। তারপর শান্ত গলায় বলল, ও কেন, তোমার বান্ধবী আসেনি নাকি? না, আজ ওরা কেউ নেই, একা ভালো লাগছে না তাই। এই কথাটা বলার সময় তার চোখে এক ধরনের খালি শূন্যতা দেখা গেল, যেটা নিলয়ের চোখ এড়ালো না। নিলয় আর কিছু না বলে মাথা নেড়ে চারপাশে থাকা গাছটার দিকে এগিয়ে গেল। দুজনেই ধীরে ধীরে গাছের নিচে বসে পড়ল। চারপাশে ভার্সিটির কোলাহল, মানুষের হাঁটা চলা, হাসি, গল্প চললেও তাদের আশেপাশে যেন এক আলাদা নীরবতা তৈরি হলো। আঁখি চুপচাপ সামনে তাকিয়ে আছে, আর নিলয় পাশে বসে নিজের ভেতরের ভাবনা সামলে নিচ্ছে। কোনো বড় কথা না হলেও সেই ছোট্ট মুহূর্তে যেন দুজনের অজান্তেই এক অদৃশ্য গল্প শুরু হয়ে গেল। গাছের নিচে বসে দুজন কিছুক্ষণ চুপচাপ থাকলো। ভার্সিটির কোলাহল দূরে দূরে ভেসে আসছে, কিন্তু এই জায়গাটা যেন একটা আলাদা নীরবতা নেমে এসেছে। আগে হালকা করে নিলয়ের দিকে তাকিয়ে বলল, তোমার পরিবারে কে কে আছে? মা, বাবা, ভাই সবাই আছে। ভালো তো, সুখী পরিবার।
নিলয়ের মুখে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু চোখে সেই হাসি পুরোটা এলো না। সে শান্ত গলায় বলল, হ্যাঁ, আমার থেকে সুখী আর কেউ নাই। কথাটা শেষ করেই সে আঁখের দিকে তাকালো, তারপর আবারও স্বাভাবিক স্বরে জিজ্ঞাসা করলো, তোমার পরিবারে কে কে আছে? আগে কিছুক্ষণ চুপ করে রইল, যেন প্রশ্নটা ভেতরে কোথাও একটু ভারী লাগলো। তারপর ধীরে ধীরে বলল, বাবা মা আছেন আর আমি একা। নিলয় একটু অবাক হয়ে তাকালো। আখির মুখে কোনো অতিরঞ্জন নেই, শুধু একটা শান্ত বাস্তবতা। আখি আবারও বলল, ওনারা বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন কাজ, মিটিং, ট্রাভেল। আমার লাইফটা প্রায় একাই কাটে। তুমি খুব একা, তাই না? আখি একটু হেসে তাকালো, কিন্তু সেই হাসির ভেতরে একটা শূন্যতা লুকানো ছিল। সে বলল, হ্যাঁ, সব থেকেও আমি ভীষণ একা। এই কথাটা শুনে নিলয় কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে আখির দিকে ছিল, কিন্তু মাথার ভেতরে যেন নিজের জীবনে ভেসে উঠল। সে মনে মনে ভাবল, আর আমি তো নিঃস্ব। দুজনেই আর কিছু বলল না। গাছের ছায়ায় বসে থাকা সেই ছোট নীরব মুহূর্তে দুটো আলাদা জীবনের একটা অনুভূতি মিলেমিশে গেল, একাকিত্ব। গাছের নিচে নীরব কথোপকথনটা ঠিক তখনই একটু গভীর দিকে যাচ্ছিল। দুজনের মাঝে সেই অদ্ভুত শান্ত মুহূর্তটা যেন ধীরে ধীরে একটা আলাদা অনুভূতিতে রূপ নিচ্ছিল। ঠিক তখনই হঠাৎই পেছন থেকে একটা চেনা কণ্ঠ ভেসে এলো। কি ভাই, কি চলছে এখানে? কথাটা এমনভাবে বলল যেন সামনে কোনো বড় রহস্য লুকিয়ে আছে। নিলয় চমকে উঠে তাকালো, তার মুখে একটু অস্বস্তির ছাপ ফুটে উঠল। সে নিচু স্বরে তাড়াতাড়ি বলল, ফালতু কথা বলিস না তো। শিয়াম মাথা না নেড়ে সে মুচকি হেসে দুজনের দিকে তাকিয়ে আরো মজা নিতে শুরু করলো। কি ফালতু বললাম? এই যে কেমন লজ্জা লজ্জা চেহারা হয়ে গেছে, মনে হচ্ছে বেশ গভীর কিছু চলছিল। এই কথাটা বলতেই আখির মুখে হালকা লজ্জার ছাপ ফুটে ওঠে। সে এক মুহূর্তে নিলয়ের দিকে তাকায়, তারপর হঠাৎই উঠে দাঁড়িয়ে যায়। তোমরা কথা বলো, আমি আসি। কথাটা বলেই সে আর এক সেকেন্ডও দাঁড়ায় না, দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার ভঙ্গিতেই বোঝা যায় সে লজ্জা পেয়েছে। নিলয় কিছুক্ষণ চুপ করে তার চলে যাওয়া দেখল, তারপর হঠাৎই সিয়ামের দিকে ঘুরে রেগে উঠল ও। তার কণ্ঠে স্পষ্ট বিরক্তি, যেন একটা সুন্দর মুহূর্ত হঠাৎই ভেঙে যাওয়ার জন্য দায়ী সে করেছে সিয়ামকে। সিয়াম একটু থেমে তাকিয়ে থাকে, তারপর হালকা হাসে। গাছের নিচে দাঁড়িয়ে থাকা সেই অস্বস্তিকর নীরবতা ভাঙাতে সিয়াম আবারও কথা শুরু করলো। তার ঠোঁটে দুষ্টু একটা হাসি, চোখে মজা নেওয়ার ঝিলিক। বুঝি জল অনেক দূর গড়াবে একদিন। তার কথার ভঙ্গিটা এমন যেন সে অনেক কিছুই বুঝে ফেলেছে, আর সেই বুঝে ফেলা ব্যাপারটাই নিলয়কে আরও বিরক্তি করে তুলেছে। নিলয় কপাল কুঁচকে তাকায়, তার গলায় স্পষ্ট রাগ, কিন্তু সে রাগের ভেতরে লুকিয়ে আছে একটু অস্বস্তি, যেটা সে কিছুতেই প্রকাশ করতে চায় না। সিয়াম এবার হাত তুলে হালকা হেসে বলল, আরে রাগ করিস না ভাই, মজা করছি। সে হালকা করতে চাইলেও নিলয় মনটা এখনো ভারী হয়ে আছে। নিলয় একটু জোরেই বলে ওঠে, তোর মজার জন্য আখি লজ্জা পেয়েছে, দেখলি না কেমন করে চলে গেল। তার চোখে এবার সত্যিকারের বিরক্তি, যেন সেই মুহূর্তটাকে হারিয়ে যাওয়ার সে সত্যিই কষ্ট পেয়েছে। সিয়াম একটু থামে, তারপর গম্ভীর হয়ে নিলয়ের দিকে তাকায়। কিন্তু ওর চোখে তো অন্য কিছু দেখলাম। এই কথাটা বলার সময় তার কণ্ঠে আর আগের মতো মজা নেই, বরং একটা ইঙ্গিত আছে। নিলয় এক সেকেন্ড থেমে যায়, কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নেয়। বেশি বুঝিস, চল ক্লাসে যাই। কথাটা বলে সে সামনে হাঁটা শুরু করে, যেন এই আলোচনাটা এখানেই শেষ করতে চায় সে। সিয়াম পেছন থেকে তাকিয়ে হালকা হাসে। সে জানে কিছু গল্প শুরু হয় অস্বীকার দিয়ে, আর নিলয় ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে এখন। দুজনেই ধীরে ধীরে ক্লাসের দিকে হাঁটতে থাকে, কিন্তু তাদের দুজনের মাথায় এখন আর পড়াশোনা নেই। একজন ভাবছে নিজের অনুভূতি লুকাতে, তো আরেকজন ভাবছে এই গল্পটা কত দূর যাবে। ক্লাস শুরু হতেই সবাই নিজের মতো করে বসে পড়ে, স্যার পড়ানো শুরু করে দেন। বোর্ডে একের পর এক লাইন উঠতে থাকে, কিন্তু আজকের ক্লাসটা যেন অন্যরকম। আখি নিজের সিটে বসে আছে, সামনে খোলা বই, কিন্তু তার চোখ বারবার বই থেকে সরে যাচ্ছে। সে আর চোখে তাকিয়ে নিলয়ের দিকে। এই তাকানোটা খুব সূক্ষ্ম, কেউ বুঝবে না, কিন্তু যাকে দেখা যাচ্ছে সে ঠিকই বুঝে ফেলেছে।
নিলয় বুঝতে পারছে, সে টের পাচ্ছে সেই দৃষ্টি, তবুও সে কিছুই বলছে না। মাথা নিচু করে বইয়ের দিকে তাকিয়ে থাকে। সে না বোঝার ভান করেছে, কারণ কিছু অনুভূতি আছে না, যেগুলোকে স্বীকার করার মতো নতুন ঝামেলা ডেকে আনা। আখি আবারও তাকায়, নিলয় আবারও এড়িয়ে যায়। এই ছোট ছোট নীরব খেলাটা চলতেই থাকে পুরো ক্লাস জুড়ে। ক্লাসের সময় শেষ হয়ে আসে, ঘন্টা বাজে, সবাই ধীরে ধীরে বেরোতে শুরু করে। নিলয় ব্যাগ কাঁধে তুলে নেয়। সিয়াম পাশে এসে দাঁড়ায়। কি রে, আজকে কোথায় যাচ্ছিস? একটু কাজে যাচ্ছি, তুই যা, পরে কথা হবে। সিয়াম মাথা নাড়িয়ে বিদায় নেয়। নিলয় একা হাঁটা শুরু করে। ভার্সিটির ভিড় পেরিয়ে, রাস্তা পেরিয়ে ধীরে ধীরে শহরের একটু নির্জন দিকে চলে যায় সে। এটা এমন একটা জায়গা যেখানে তার এই জীবনের কেউ তাকে চেনে না, না পরিবার না বন্ধুরা। নিলয় একা ফাঁকা জায়গায় সামনে এসে থামে। চারপাশে কিছু কাজ চলছে, কিছু শ্রমিক ব্যস্ত নিজেদের কাজে। এই জায়গাটা সে নিজেই ভাড়া নিয়েছে, নিজের পরিশ্রমে, নিজের গোপন চেষ্টায়। এখানে একটা ছোট্ট কাজ শুরু করেছে সে, ধীরে ধীরে বড় করার স্বপ্ন নিয়ে। নিলয় ভেতরে ঢুকতেই শ্রমিকরা তাকে দেখে দাঁড়িয়ে যায়। শ্রমিকরা একসাথে বলে, সালাম ভাই। নিলয় একটু থামে, তার চোখে ভিন্ন একটা সম্মান ফুটে ওঠে। সে হাত তুলে সবার সালামের জবাব দেয়। দেখেন, আমাকে আপনারা ছোট ভাই মনে করে কাজ করবেন, আমি কারো স্যার না। তার কণ্ঠে কোনো অহংকার নেই, শুধু আছে সম্মান আর নিজের জায়গা তৈরি করার ইচ্ছে। শ্রমিকরা হালকা হাসে, তারা বুঝতে পারে এই ছেলেটা অন্যরকম। একদিকে সে অবহেলিত ছেলে, অন্যদিকে সে নিজের একটা জগৎ গড়ে তুলেছে, যেটা এখন কেউ জানে না, কিন্তু একদিন এই গোপন জগৎটা বদলে দেবে সব কিছু। দিনের আলো মুছে গিয়ে সন্ধ্যা নামতেই নিলয় আবার বাড়ির পথে হাঁটা শুরু করে। সারাদিনের ক্লান্তি, মাথার ভেতরে চিন্তা আর শরীরের অবসাদ সব কিছু নিয়ে সে দরজার সামনে এসে দাঁড়ায়। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই যেন আবারও সেই পরিচিত বাস্তবতা তাকে ঘিরে ধরে। মা দূর থেকেই বলে ওঠে, এই নিলয়, এসেছিস? যা, আগে রান্নাঘরে গিয়ে প্লেটগুলো ধুয়ে আয়, তারপর ঘরটা একটু ঝাড়ু দিবি। সে কিছু বলার আগেই একটার পর একটা কাজ তার সামনে এসে দাঁড়ায়। নীরব পাশ থেকে বলে, এই শোন, আমার রুমটা একটু গুছিয়ে দিবি, আজকে একদম এলোমেলো হয়ে গেছে। নিলয় শুধু একবার তাকায়, তারপর মাথা নিচু করে সব কাজ করতে শুরু করে। কেউ জিজ্ঞাসা করে না সে ক্লান্ত কিনা, কেউ ভাবে না সারাদিন সে কতটা পরিশ্রম করেছে। তবুও সে থামে না, কারণ এই জীবনটাই তার জন্য স্বাভাবিক হয়ে গেছে। একটার পর একটা কাজ শেষ করতে করতে রাত গভীর হয়ে যায়। বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে, চারপাশে নেমে আসে নিস্তব্ধতা। এই সময়টাই আবার নিলয়ের নিজের সময়। সে ধীরে ধীরে ল্যাপটপ খুলে বসে, চোখে ক্লান্তি থাকলেও ভেতরে আগের মতোই জেদ। স্ক্রিনে আবার সেই বিদেশি বায়ারদের সাথে মিটিং শুরু হয়। নিলয় আগে থেকে প্রস্তুত করা কিছু স্যাম্পেল তাদের দেখায়। প্রতিটি জিনিস সে নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করিয়েছে, নিজের স্বপ্নের মতো যত্ন নিয়ে। ওপাশে বাইরেরা মন দিয়ে সব কিছু দেখে। এখন আরেকজনের সাথে কথা বলে, তারপর হঠাৎই একজন হাসি মুখে বলে ওঠে, We really like your samples. Quality is very good. এই কথাটা শোনার সাথে সাথে নিলয়ের চোখে এক ঝলক আলো ফুটে ওঠে। তার বুকের ভেতরটা যেন আনন্দে ভরে যায়। নিলয় দ্রুত বলে, থ্যাংক ইউ স্যার, দ্যাট মিন্স এ লট টু মি। তার কণ্ঠে কৃতজ্ঞতা আর ভেতরের এক অদ্ভুত তৃপ্তি। দিনে সে যতই অবহেলিত হোক না কেন, রাতে এই জগতেই সে নিজের পরিচয় খুঁজে পায়। এই ল্যাপটপের স্ক্রিনের ভেতরেই তার ভবিষ্যৎ গড়ে উঠেছে ধীরে ধীরে, নীরবে। আর সেই ভবিষ্যৎ একদিন সবাইকে অবাক করে দেবে। রাত তখন অনেক গভীর, চারপাশে নিস্তব্ধতা এমনভাবে নেমে এসেছে যেন পুরো পৃথিবীটা ঘুমিয়ে পড়েছে। নীলয় ল্যাপটপের সামনে বসে কাজ শেষ করে। রাত তখন অনেক গভীর, চারপাশের নিস্তব্ধতা এমনভাবে নেমে এসেছে যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে। নিলয় ল্যাপটপের সামনে বসে কাজ শেষ করে একটু হেলান দিয়ে বসেছিল, চোখে ক্লান্তি কিন্তু ঠোঁটে হালকা তৃপ্তির ছাপ। ঠিক তখনই হঠাৎই ফোনে একটা টুং করে শব্দ হয়। নিলয় ভ্রু কুঁচকে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে তাকাতেই তার চোখে একটু বড় হয়ে যায়। মেসেজটা এসেছে আখির কাছ থেকে। নিলয় মনে মনে অবাক হয়ে যায়। আমার নাম্বার কই পেলো? একটু থেমে থাকে সে, তারপর ধীরে ধীরে মেসেজটা ওপেন করে। কেমন আছো? ভালো। এত রাতে জেগে কি করো? সাধারণ একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের ভেতরে যেন একটা আলাদা টান আছে। নিলয় কিছুক্ষণ ভেবে উত্তর দেয়,
কাজ করি। কি কাজ? ধরে নাও পার্সোনাল কিছু। সে নিজের সব কিছু এখনো লুকিয়ে রাখতে চায়। এই গোপন জগৎটা তার নিজের। কিছুক্ষণ পর আবারও মেসেজ আসে। যাই করো সফল হও। এই ছোট্ট কথাটা যেন নিলয়ের মনে আলাদা একটা জায়গা করে নেয়। কেউ প্রথমবারের মতো তাকে এমনভাবে শুভকামনা জানালো। নিলয় ফোনের দিকে তাকিয়ে থাকে। তার ঠোঁটে অজান্তেই একটা হাসি ফুটে ওঠে, তারপর আবারও রিপ্লাই করে। আর এভাবেই শুরু হয় তাদের কথোপকথন। একটা মেসেজ, তারপর আরও একটা, তারপর আরও একটা। কথা যেন শেষই হতে চায় না। সময় ধীরে ধীরে কেটে যায়, রাত আরও গভীর হয়, কিন্তু তারা কেউই সেটা খেয়াল করে না। নিলয়ের ক্রান্তি কোথায় যেন হারিয়ে যায়, আর আখির একাকিত্বটা যেন একটু একটু করে কমে আসে। অদ্ভুত ব্যাপার হলো, কেউ কারোর জন্য বিরক্ত হচ্ছে না, বরং এই কথাগুলো তাদের দুজনের কাছেই ভালো লাগছে। নীরব রাতের মাঝে এই দুইটা আলাদা জীবনের মানুষ ধীরে ধীরে একে অপরের অভ্যাস হয়ে উঠেছে, আর তারা নিজেরাও বুঝতেও পারছে না এই সাধারণ কথাগুলোই একদিন অসাধারণ কিছুতে পরিণত হবে। কেটে গেছে পুরোটা একটা বছর। সময় কখন থেমে থাকে না। দিন যায়, রাত আসে, আবারও রাত পেরিয়ে নতুন সকাল হয়, কিন্তু নিলয়ের জীবন কিছু যেন বদলায়নি। সেই একই বাড়ি, সেই একই অবহেলা, সেই একই কাজের চাপ। আজও সে সেই অবহেলিত ছোট ছেলে, যাকে দিয়ে ঘরের সব কাজ করানো যায়, যার ক্লান্তি কারোর চোখে পড়ে না। সকাল থেকে রাত একটার পর একটা কাজ, কিন্তু দিন শেষ। ঠিকমতো খাবারটুকু জোটে না তার। যেন এই বাড়ির কাছে সে একজন মানুষ না, শুধু একটা দায়িত্ব। কিন্তু এই এক বছরে একটা জিনিস বদলেছে, আর সেটা হলো কেউ জানে না নিলয় আজ আর শুধু সেই সাধারণ ছেলে নয়। এই শহরের একটা গোপন জগতে একটা নাম খুব পরিচিত হয়ে উঠেছে, এনকে। একটা নাম যার পেছনে আছে একটা অজানা পরিচয়। কেউ জানে না সে কে, কেউ দেখেনি তার মুখ, কিন্তু সবাই জানে সে এই শহরের টপ বিজনেসম্যান। বড় বড় ডিল, বিদেশে বায়ার, বড় বড় অর্ডার, সব কিছুর পেছনে একটাই নাম, এনকে। আর সেই এনকে হলো নিলয়। কিন্তু এই সত্যটা এখনও লুকানো। দিনে সে অবহেলিত, রাতে সে ক্ষমতাবান। দুইটা সম্পূর্ণ ভিন্ন জীবন, একই মানুষ, কিন্তু কেউ জানে না এই এক বছরে আরও একটা জিনিস বদলেছে। আখি নিলয়ের জীবনে সে এখন শুধু একটা পরিচিত নাম না, সে এখন তার সবচেয়ে কাছের বন্ধু। রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে তাদের। কখনো হাসি, কখনো মন খারাপ, কখনো নীরবতা। নিলয় যখন গভীর রাতে কাজ করে, সবাই যখন ঘুমিয়ে থাকে, তখন একমাত্র আখি জেগে থাকে তার জন্য। মেসেজ করে কথা বলে, আর সেই কথাগুলোই নিলয়ের ক্লান্তি দূর করে দেয়। আখির একাকিত্ব আর নিলয়ের অবহেলা, দুইটা ভিন্ন কষ্ট, কিন্তু এক জায়গায় এসে মিশে গেছে। বন্ধুত্ব তার দুজনেই জানে না এই বন্ধুত্ব কোথায় গিয়ে থামবে, কিন্তু তারা এইটুকু জানে এখন তারা একে অপরের অভ্যাস হয়ে গেছে, আর এই অভ্যাসটাই একদিন তাদের জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়াবে। সকালটা আজ একটু অন্যরকম। অনেকদিন পর নিলয় ভার্সিটিতে এসেছে। গেট দিয়ে ভেতরে ঢুকতেই চারপাশের চেনা পরিবেশটা চোখে পড়ে। ক্লাসরুম, করিডোর, বন্ধুদের সাথে হাসি, সব কিছুই আগের মতোই আছে, কিন্তু নিলয় সে আগের মতো নেই। এখন সে অনার্স ফাইনাল ইয়ারে, জীবনের একটা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে, কিন্তু ব্যস্ততা এই এক বছরে তার জীবনে এত কাজ, এত দায়িত্ব এসে পড়েছে যে ঠিকমতো ভার্সিটিতে আসাটাও এখন তার জন্য কঠিন হয়ে গেছে। আজও সে অনেকদিন পর এসেছে, মুখে ক্লান্তি, চোখে অদ্ভুত এক গভীরতা। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ। কি ভাই, আজকাল তো তোর দেখাই পাওয়া যায় না। পূর্ণিমার চাঁদ হয়ে গেছিস নাকি? সিয়াম হেসে সামনে এসে দাঁড়ায়। তার চোখে মজা, কিন্তু ভেতরে একটু অভিমানও আছে। নিলয় হালকা হেসে তাকায়। চাঁদ হলে কি মাটিতে নামতাম? তার উত্তরটা সহজ, কিন্তু ভেতরে লুকানো একটা গভীরতা আছে। সিয়াম ভ্রু তুলে তাকায়। আরে সিরিয়াসলি বল, ব্যাপার কি? এত বিজি থাকিস কেন? এই প্রশ্নটা হালকা হলেও এর ভেতরে অনেক দিনের কৌতূহল জমে আছে। নিলয় কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখ একবার দূরে কোথাও চলে যায়, যেন সে ভাবছে বলবে কি বলবে না। তারপর হালকা একটা হাসি দিয়ে বলে ওঠে, বলবো একদিন।
এই একদিন কথাটার ভেতরে লুকিয়ে আছে অনেক গোপন কথা, অনেক অজানা সত্য। সিয়াম তাকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে নিলয়ের জীবনে কিছু একটা বদলেছে, কিন্তু সেটা কি সেটা জানার জন্য তাকে এখনো অপেক্ষা করতে হবে। সিয়াম আর নিলয়ের কথোপকথনটা ঠিক তখনই একটু জমে উঠেছিল। হালকা হাসি, খুনসুটি সব মিলিয়ে মুহূর্তটা স্বাভাবিক ছিল। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় আঁখি। হালকা বাতাসে তার চুলগুলো উড়ে যাচ্ছে, মুখে সেই চেনা শান্ত ভাব। কেমন আছো? তার কণ্ঠটা নরম, কিন্তু সেই কণ্ঠে যেন আলাদা একটা টান আছে। নিলয় তাকিয়ে হালকা হাসে। ভালো, তুমি? আমিও ভালো। এই ছোট ছোট কথাগুলোই যেন ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। তারপর শুরু হয় কথার পর কথা, একটা বিষয় থেকে আরেকটা। হাসি, খুনসুটি, ছোট ছোট গল্প, তারা যেন নিজেদের একটা আলাদা জগতে ঢুকে গেছে। চারপাশে মানুষ আছে, কিন্তু তাদের কাছে এখন শুধু একে অপরটাই গুরুত্বপূর্ণ। এই পুরো সময়টায় সিয়াম পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ যেন তাকে খেয়ালই করছে না। সে হালকা কাশে, কিন্তু তবুও কোনো লাভ হয় না। শেষে একটু বিরক্তি হয়েই বলে ওঠে, ভাই তোরা তো আমাকে চোখেই দেখছিস না। নিলয় আর আঁখি একসাথে তাকায়। সিয়াম একটু হাসে, কিন্তু সেই হাসির ভেতরে অভিমান মিশে আছে। তোর কথা বল, আমি যাই। আরে রাগ করিস কেন? রাখ না, কিন্তু সত্যি বলি, তোরা যেভাবে কথা বলিস মনে হয় কত জন্মের প্রেম। কথাটি শুনে আঁকির চোখ এক মুহূর্তের জন্য নিচে নেমে যায়। তার গালে হালকা লালচা আভা ফুটে ওঠে। নিলয় কিছু বলতে গিয়েও থেমে যায়। কেউ কিচ্ছু স্বীকার করছে না, তবুও সব কিছু যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে। সিয়াম হেসে মাথা নাড়িয়ে চলে যায়। পেছনে রেখে যায় দুইটা মানুষকে, যারা এখনও নিজেদের অনুভূতির নাম দেয়নি, কিন্তু অনুভূতিটা দিন দিন গভীর হয়ে উঠেছে। ভার্সিটির শেষ ক্লাসটা শেষ হতেই চারপাশে ধীরে ধীরে ভিড় কমতে শুরু করে। স্টুডেন্টদের হাসি আড্ডা মিলিয়ে ক্যাম্পাসটা তখন জীবন্ত, কিন্তু নিলয়ের চোখে এখন আর সেই ক্যাম্পাসের আনন্দ নেই। তার মাথায় শুধু একটাই কথা, অফিসে যেতে হবে। আজকের মিটিংটা খুবই জরুরি। এই ডিলটা ফাইনাল না হলে পুরো প্রজেক্টটাই আটকে যাবে। সে দ্রুত ব্যাগটা কাঁধে তুলে নেয়। কারোর সাথে বেশি কথা না বাড়িয়ে সরাসরি বেরিয়ে পড়ে ক্যাম্পাস থেকে। গেটের বাইরে আসতে চোখে পড়ে দূরে একটা দামি কালো গাড়ি, চকচকে বডি, নিঃশব্দে দাঁড়িয়ে আছে যেন তারই অপেক্ষায়। নিলয় এক মুহূর্ত চারপাশটা দেখে নেয়, তারপর ধীর পায়ে গিয়ে গাড়ির দরজা খুলে ভেতরে বসে পড়ে। ড্রাইভার কিছু না বলে শুধু মাথা নেড়ে ইঞ্জিন স্টার্ট করে। গাড়ির ভেতরের পরিবেশটা হঠাৎই বদলে যায়। সাধারণত এক ছাত্রের চেহারা যেন ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। নিলয় সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নেয়। আজকের ডিলটা ফেল হলে চলবে না। গাড়ি কিছুটা দূরে যেতেই নিলয়ের হাতে ব্যাগের দিকে যায়। সে ধীরে ধীরে নিজের ড্রেস পরিণত করে নেয়। সাদামাটা ছাত্রের পোশাকের জায়গায় এখন একেবারে অন্য এক রূপ। কালো স্যুট, মুখে কালো মাস্ক, চোখে কালো সানগ্লাস। এই রূপে তাকে দেখলে কেউ চিনতেই পারবে না যে যেটাকে সবাই ভার্সিটির সাধারণ অবহেলিত হিসাবে দেখে, সেই আসলে শহরের সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রভাবশালী বিজনেস মাইন্ড। গাড়ি থামে বিশাল এক কর্পোরেট টাওয়ারের সামনে। গাড়ির দরজা খুলতেই বাতাসে যেন এক মুহূর্ত থমকে যায়। নিলয় ধীর পায়ে ভেতরে প্রবেশ করে, আর তার পা টাওয়ারে পড়তেই শুরু হয় একের পর এক সালাম। গুড ইভিনিং স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রতিটা কণ্ঠে সম্মান, প্রতিটা চোখে ভয় আর শ্রদ্ধা, কিন্তু সেই মুকেশের পেছনের মানুষটা আজও একই, যাকে কেউ চেনে না, শুধু একটা নাম, এনকে। নিলয় ধীরে মাথা নাড়ায়। তার চোখে কোনো আবেগ নেই, শুধু শান্ত ঠান্ডা সিদ্ধান্তের ছায়া। আজকের মিটিং শেষ মানে একটা বড় ডিল আর একটা নতুন যুদ্ধের শুরু। নিলয় ধীর পায়ে মিটিং রুমে ভেতরে প্রবেশ করতেই পুরো রুমে এক ধরনের নীরবতা নেমে আসে। দরজার শব্দটাও যেন সেই মুহূর্তে ভারী হয়ে যায়। রুমের ভেতরে থাকা সবাই একসাথে দাঁড়িয়ে যায়। ম্যানেজার থেকে শুরু করে বিদেশি বাইরেরা সবাই একসাথে সম্মানসূচক ভঙ্গিতে মাথা নত করে। গুড ইভিনিং মিস্টার নিলয়। উই আর ওয়েটিং ফর ইউ। নিলয় ধীরে ধীরে তাদের দিকে তাকায়। তার চোখে সেই চেনা শান্ত কিন্তু দৃঢ় দৃষ্টি। ওয়েলকাম সবাই, বসুন।
তার কণ্ঠটা খুব বেশি জোরে নয়, কিন্তু এমন এক আত্মবিশ্বাসে ভরা যেন প্রতিটা শব্দই সিদ্ধান্ত গ্রহণ করে। সবাই আস্তে আস্তে বসে পড়ে। টেবিলের ওপরে এখন নীরব উত্তেজনা। নীলয় সামনে রাখা ফাইলটা খুলে নেয়, একবার চোখ বুলিয়ে নেয় সব ডকুমেন্টে, তারপর ধীরে ধীরে কথা বলা শুরু করে। আজকের মিটিংয়ের মূল বিষয় আমাদের নতুন প্রোডাক্ট লাইন। এই প্রজেক্টটা শুধু একটা বিজনেস না, এটা একটা ইনোভেশন। সে একের পর এক স্লাইড দেখতে থাকে, প্রতিটা ডিটেলস এমনভাবে ব্যাখ্যা করে যেন পুরো প্রজেক্টটা তার মাথার ভেতরে আগের থেকেই সাজানো। এই প্রোডাক্টের সবচেয়ে বড় সুবিধা হলো এর টেকনোলজি ইন্টিগ্রেশন। এটা মার্কেটে থাকা অন্যান্য প্রোডাক্ট থেকে দ্রুত, নিরাপদ এবং বেশি এফিশিয়েন্ট। বাইরেরা মন দিয়ে শুনছে, কেউ নোট নিচ্ছে, কেউ স্লাইডের দিকে তাকিয়ে বিশ্লেষণ করছে। একজন বায়ার ধীরে ধীরে মাথা নাড়ে, আর একজন ফিসফিস করে কিছু বলে। It looks very promising, but can it scale globally? Yes, it can. We already tested its scalability in 3 different environment tested. তার কথা বলার ভঙ্গিতে কোনো তাড়াহুড়ো নেই, প্রতিটা শব্দ পরিষ্কার, হিসেব করা আর আত্মবিশ্বাসে ভরা। সে একের পর এক পয়েন্ট ব্যাখ্যা করতে থাকে, কখনো চার্ট দেখায়, কখনো ডাটা ব্যাখ্যা করে, কখনো রিয়েল লাইফ ইউজ কেস তুলে ধরে। এই অংশটা শুধু প্রোডাক্ট না, এটা ভবিষ্যতের স্ট্যান্ডার্ড সেট করবে। বাইরেরা এবার আরও মনোযোগী হয়ে যায়, তাদের চোখে এখন আগ্রহের সাথে সাথে বিশ্বাসও জন্ম নিতে শুরু করে। ম্যানেজার পাশ থেকে ধীরে ধীরে নোট নিচ্ছে। সে জানে এই প্রেজেন্টেশন শুধু একটা ডিল না, এটা এনকের আরেকটা বিজয়। নিলয় আবারও সামনে তাকায়, তার মুখে কোনো অহংকার নেই, শুধু কাজের প্রতি কঠিন ফোকাস। আর রুমের ভেতরে তখন একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, এই ছেলেটা শুধু কথা বলছে না, সে ভবিষ্যৎ তৈরি করছে। মিটিং রুমের ভেতরে তখন এক অদ্ভুত নীরবতা। নিলয়ের শেষ ব্যাখ্যার পর সবাই যেন গভীরভাবে চিন্তায় ডুবে গেছে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলছে না, শুধু স্লাইডের আলো আর কাগজের পাতার শব্দ ভেসে আসছে। তারপর ধীরে ধীরে একে একে বাইরেরা মাথা তোলে, একজন আরেকজনের দিকে তাকায়, চোখের ইশারায় যেন সিদ্ধান্ত নেয় তারা। Honestly, this is beyond our expectation. We are interested in moving forward with this project. ম্যানেজারের মুখে হালকা স্বস্তির হাসি ফুটে ওঠে, সে বুঝে যায় ডিলটা প্রায়ই ফাইনাল। নিলয় ধীরে ধীরে মাথা নাড়ে, তার চোখে কোনো অতিরিক্ত আনন্দ নেই, শুধু শান্ত এক আত্মবিশ্বাস। থ্যাংক ইউ মিস্টার গিবস। তার কণ্ঠটা এবার একটু নরম হয়ে আসে, প্রফেশনাল টোনের ভেতরেও একটা ব্যক্তিগত আবেগ লুকিয়ে থাকে। You were with me from the very beginning, and you are still here. Without you, I couldn't have come this far. You did all the hard work. Niloy, we just believed in you. এই কথাটা শুনে রুমের পরিবেশটা আরও হালকা হয়ে যায়। বাইরেরা সম্মানিত সূচকভাবে মাথা নাড়ে। We are fully on board. Let's make it official. নিলয়ের চোখে এবার সামনে এক ঝলক তৃপ্তি ফুটে ওঠে, যেটা খুব কমই দেখা যায়। ম্যানেজাররা দ্রুত ডকুমেন্ট এগিয়ে দেয়, সবাই সই করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই বড় এই ডিলটা অফিসিয়ালি ফাইনাল হয়ে যায়। রুমের ভেতরে তখন এক ধরনের সফলতার অনুভূতি ছড়িয়ে পড়ে। উঠে দাঁড়িয়ে বলেন, This deserves a celebration. Tonight, dinner is on me. I would like to invite all of you. We would be honored. Looking forward to it. নিলয় ধীরে ধীরে মাথা নাড়ে, তার চোখে তখনও সেই শান্ত কঠোরতা, কিন্তু ভেতরে কোথাও একটা চাপা ক্লান্তি, যেন দিনের এই সফলতার আড়ালে আরেকটা লুকানো জীবন অপেক্ষা করছে। রাত ধীরে ধীরে শহরের বুকে নেমে এসেছে, বাইরের আলো ঝলমল করছে। শহরটা যতটা সুন্দর তার চেয়ে বেশি নীরবতায় জমে আছে ভেতরের অন্ধকারে। একটা বিশাল 5 তারকা হোটেলের ভিতরে আজ বিশেষ আয়োজন, লাক্সারি লাইট, ক্রিস্টাল ঝাড়বাতি আর সুমিষ্ট সঙ্গীত মিলিয়ে পুরো পরিবেশটাই একটা রাজকীয়। একটি লম্বা ডাইনিং টেবিলের চারপাশে বসে আছে গুরুত্বপূর্ণ মানুষগুলো, ম্যানেজার, বিদেশি রায়ার এবং নিলয়। আজকে রাতটা শুধু ডিনার না, এটা সম্পর্কের, বিশ্বাস আর বিজয়ের উদযাপন। নিলয় ধীরে ধীরে চেয়ারে বসে। আজকের পরিবেশটা সে আগের মতো সেই কঠোর ব্যবসায়িক মুখোশে নেই। তারপর হালকা করে চারপাশটা দেখে নেয় ও সবাই উপস্থিত কিনা, নিশ্চিত হয়ে ধীরে হাত তোলে। Before we
Before we start dinner, there's one thing I want to do. সবাই তার দিকে তাকায়। রুমে হালকা কৌতূহলী তৈরি হয়। নিলয় ধীরে ধীরে মুখের মাস্কে হাত দেয় এবং সেটি খুলে ফেলে। প্রথমবারের মতো বাইরেরা সরাসরি নিলয়ের মুখ দেখে, যে মুখটা এতদিন শুধু প্রেজেন্টেশন আর স্ক্রিনে ছিল। মিস্টার গিসব হালকা অবাক হয়ে যান, তার চোখে প্রশংসা আর বিস্ময় একসাথে। Now we can enjoy dinner properly. তারপর ধীরে ধীরে শুরু হয় ডিনার। খাবার টেবিলে টুকটাক কথা চলছে, হাসি, ব্যবসার আলোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা, সব মিলিয়ে পরিবেশটা স্বাভাবিক হয়ে আসে। কিন্তু ঠিক সেই সময় হোটেলের প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করে আঁখি, তার সাথে তার বাবা মা। আজ অনেক দিন পর তারা তাকে সময় দিয়েছে, তাই সে বড্ড খুশি। আঁখির চোখে চারপাশে ঘুরতে ঘুরতে হঠাৎই থেমে যায় দূরে এক টেবিলে। তার চোখ আটকে যায় একটা মানুষকে, কালো স্যুটে বসে আছে। তার চেহারাটা যেন অদ্ভুতভাবে চেনা লাগে। এটা কি নিলয়? সে একটু সামনে ঝুঁকে ভালো করে দেখে, কিন্তু পরক্ষণেই মাথা নাড়ে। না, এটা হতে পারে না। নিলয় তো বিদেশে বায়ারদের সাথে এমন জায়গায় থাকবে না। তার মনে সন্দেহ এলেও সে নিজেকে থামিয়ে দেয়, মনে করে এটা হয়তো শুধুই কাকতালীয় সাদৃশ্য। অন্যদিকে নিলয় তখনও ব্যস্ত টেবিলে, কেউ তাকে খেয়ালও করেনি। কিন্তু দূর থেকে একটা জোড়া চোখ চুপচাপ তাকিয়ে আছে তার দিকেই, যার মনে প্রশ্ন উঠেছে আর যার উত্তর এখনো অজানা। ডিনার টেবিলের পরিবেশটা তখন ধীরে ধীরে আরও স্বাভাবিক হয়ে উঠেছে। হাসি, টুকটাক ব্যবসায়িক আলোচনা আর খাবারের গন্ধে পুরো জায়গাটা ভরে আছে। নিলয় নিজের প্লেটে মনোযোগ দিয়ে খাচ্ছিল। বাইরে থেকে তাকে দেখে বোঝার উপায় নেই, তার মাথার ভেতরে কতগুলো চিন্তা একসাথে কাজ করছে। হঠাৎ করেই তার চোখটা একটু দূরে যায়, আর ঠিক তখনই সে আঁখিকে দেখতে পায়। এই মুহূর্তে নিলয় হাত থেমে যায়, তার চোখে অদ্ভুত এক ঝলক কেটে যায়। সে দ্রুত চোখ সরিয়ে নেয়, যেন কিছুই হয়নি, কিন্তু ভেতরে ভেতরে এক অস্থিরতা শুরু হয়ে গেছে। আঁখি এখানে কি করছে? তার ভেতরের কণ্ঠটা আরও গভীর আর ভারী হয়ে ওঠে। একটা কাকতালীয় হতে পারে না। সে দ্রুত হাত দিয়ে সবার মুখের মাস্ক ঠিক করে নেয়, যেন নিজের আসল পরিচয়টা আরও একবার লুকিয়ে ফেলেছে। অন্যদিকে টেবিলের পাশে ম্যানেজার ধীরে ধীরে নিলয়ের দিকে তাকায়। না, আপনারা খান, আমার খাওয়া শেষ। তার কণ্ঠটা শান্ত, কিন্তু চোখে এখন আর আগের সেই স্বাভাবিকতা নেই। সে ধীরে ধীরে চেয়ারটা একটু ঠিক করে বসে আর চারপাশের পরিবেশের দিকে খেয়াল রাখে। সবাই আবার খেতে শুরু করে। টেবিলের চারপাশে ছোট ছোট হাসি, গল্প আর আলোচনার শব্দে ভেসে আসছে। মিস্টার গিসব পাশের বাইরের সাথে কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলছেন। ম্যানেজার মাঝে মাঝে নোট নিচ্ছে, কিন্তু নিলয়ের মন এখন আর সেখানে নেই। তার দৃষ্টি বারবার অজান্তে সেই দিকেই চলে যাচ্ছে যেখানে আঁখি বসে আছে। আর আঁখিও তার বাবা মায়ের সাথে বসে খাচ্ছে, কিন্তু তার মন যেন পুরোপুরি টেবিলে নেই। সে চামচ হাতে নেয়, কিন্তু পরের মুহূর্তেই আবার চোখ চলে যায় দূরে সেই টেবিলের দিকে। আমি কি ঠিক দেখছি? ওটা কি নিলয়? না, এটা সম্ভব না। নিলয় এখানে, এই জায়গায়, বিদেশিদের সাথে। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হবে? আমি যতদূর জানি ওকে তো পরিবারের লোকেই পছন্দ করে না। এটা কিছুতেই নিলয় না। হয়তো ওর মতো দেখতে কেউ। তার দৃষ্টি বারবার টেবিলের দিকে ফিরে আসছে, যেন চোখ বিশ্বাসই করতে পারছে না, কিন্তু মন থামছে না। অন্যদিকে নিলয় একই অবস্থায়, দুজনেই নিজের জায়গায় বসে আছে, কিন্তু মন যেন বারবার একে অপরের দিকে ছুটে যাচ্ছে। রাত তখন গভীর, শহরের আলো ঝাপসা হয়ে এসেছে, রাস্তাঘাটে নীরবতা নেমে গেছে। নিলয়ের গাড়ি ধীরে ধীরে এসে থামে পুরনো সেই বাড়ির সামনে, যেখানে সে থাকে, কিন্তু যেখানে তার সম্মান কখনো স্থায়ী হয়নি। গাড়ি থেকে নেমে সে ধীর পায়ে পা বাড়ায়। আজকের ক্লান্তি তার শরীরের চেয়ে বেশি ভারী তার মাথার ভেতরে। সে দরজা খুলতেই ভেতর থেকে ভেসে আসে চেনা কণ্ঠ। কিরে, এত রাতে কইছিলি? কাজ ছিল মা। বেকার মানুষের আবার কিসের কাজ? সারাদিন ঘুরে বেড়াস, রাতে এসে বড় বড় কথা। এই কথাটা যেন হওয়ারই মতো এসে লাগে নিলয়ের বুকে, কিন্তু সে কোনো উত্তর দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার নীরবতা দেখে ঘরের পরিবেশটা আরও ভারী হয়ে যায়। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে আসে নীরব, চোখে বিরক্তিকর কণ্ঠে তাচ্ছিল। আরে মা, বুঝতে পারছো না? এসব কাজ ফাঁকি দেওয়ার ধান্দা। দিনভর বাইরে ঘুরে বেড়ায়, আবার বলে কাজ ছিল। এটার নতুন কি?
নিলয় এবার কিছু না বলে শুধু ধীরে মাথা নিচু করে নেয়। তার চোখে কোনো রাগ নেই, কোনো প্রতিবাদ নেই, শুধু একটা গভীর নীরবতা, যেটা ভেঙে গেলে হয়তো পুরো সত্যটা বেরিয়ে আসবে। মা আর ছোট ভাইয়ের কথায় মাঝে মাঝে নিলয় দাঁড়িয়ে থাকে, যেন এই বাড়িটা তার, কিন্তু এখানে তার জায়গাটা এখনও অচেনা। আর সেই রাতের নীরবতায় একটা প্রশ্ন আবারও ভেসে ওঠে, এই অবহেলিত ছেলেটার আসল পরিচয় যদি একদিন সামনে আসে, তখন এই একই মানুষগুলোর কি হবে? রাতের সেই ভারী নীরবতা কাটাতে না কাটতেই ঘরের ভেতরে হঠাৎই পায়ের শব্দ শোনা যায়। ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করেন বাবা। তার মুখে দিনের ক্লান্তি, চোখে দায়িত্বের ভার। তিনি দরজার পাশে দাঁড়িয়ে পুরো পরিস্থিতিটা এক নজর দেখে নেন। মা তখনও দাঁড়িয়ে আছেন রাগে, আর নিলয় মাথা নিচু করে চুপচাপ। বাবা একটু দীর্ঘশ্বাস ফেলে বলেন, এত বকাবকি করার কি আছে, কাজ তো থাকতেই পারে। বাবার এই কথায় ঘরের পরিবেশটা একটু থমকে যায়। তিনি মায়ের রাগ কমে না, বরং আরো তীক্ষ্ণ হয়ে ওঠে। তুমি সব সময় এমন করো? তোমার প্রশ্রয় পেয়ে ছেলেটা দিন দিন বিগড়ে যাচ্ছে। প্রায় দেখি দেরি করে বাসায় আসে, রাতে ঘরের লাইট অন থাকে, কি করে আল্লাহ জানে। তার কণ্ঠে চিন্তার চেয়ে অভিযোগই বেশি, আর সেই অভিযোগগুলো একে একে নিলয়ের বুকের ওপরে এসে পড়ে। মা একটু থেমে আবারও বলে, একদিন এই ছেলের জন্য বিপদে পড়বে, মনে রেখো। এই কথাটা শেষ হতেই নিলয় ধীরে মাথা তোলে। তার চোখে কোনো রাগ নেই, নেই কোনো প্রতিক্রিয়া, শুধু শান্ত গভীর এক দৃঢ়তা। আমি এমন কিছু করব না যাতে আমার পরিবারের কেউ বিপদে পড়ে। তার কণ্ঠটা নিচু হয়ে এলেও ভেতরে একটা অদ্ভুত শান্তি আছে, যেন এই কথাটা শুধু উত্তর না, একটা প্রতিশ্রুতি। কিন্তু ঘরের ভেতরে কেউ সেটা অনুভব করে না। মা হালকা বিরক্তি হয়ে মুখ ঘুরিয়ে নেয়। বেশি বড় বড় কথা বলো না। নিলয় আবারও চুপ হয়ে যায়, চোখ নামিয়ে নেয়, কিন্তু তার ভেতরে কিছু একটা নড়ে ওঠে। এই অপমান, এই অবিশ্বাস, প্রতিটা শব্দ যেন ধীরে ধীরে তাকে আরও শক্ত করে তুলেছে। বাবা একবার নিলয়ের দিকে তাকান। তার চোখে মিশ্র অনুভূতি, কষ্ট আর অসহায়তা আর অজানা দ্বিধা, কিন্তু কিছু বলে না ও। আর নিলয় দাঁড়িয়ে থাকে সেই একই জায়গায়, যেখানে তাকে এখনও ছেলে হিসেবে দেখা হয়, কিন্তু বাস্তবে সে কারো ধারণার চেয়ে অনেক বড় কিছু। শুধু সময়ের অপেক্ষা। রাতটা আবারও গভীর হয়ে এসেছে। ঘরের ভেতরে সবাই ঘুমিয়ে পড়েছে। চারপাশের নীরবতা, শুধু মাঝে মাঝে দূরের কুকুরের ডাক শোনা যাচ্ছে। নিলয় নিজের রুমে বসে আছে, লাইটটা জ্বলছে, সামনে খোলা ল্যাপটপ, কিন্তু আজ সে কাজ করছে না। মাথার ভেতরে যেন সারাদিনের ঘটনা ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই ফোনে হালকা করে কেঁপে ওঠে, স্ক্রিনে ভেসে ওঠে আখির কলিং। নিলয় ভ্রু কুঁচকে যায়, তারপর ধীরে কলটা রিসিভ করে। হ্যালো নিলয়, তুমি কি আজ কোথাও গিয়েছিলে? প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু তার ভেতরে একটা কৌতূহল, একটা সন্দেহ মিশে আছে। নিলয় এক মুহূর্তে থেমে যায়, তার চোখে হালকা সতর্কতা ফুটে ওঠে। না তো, কই যাব? তার কণ্ঠটা একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। আখি একটু থেমে আবারও বলে, আজকে আমি একজনকে দেখলাম দূর থেকে, একদম তোমার মতো লাগছিল। আমি তো ভেবেছিলাম তুমি। নিলয় বুকের ভেতরে হালকা কেঁপে ওঠে, কিন্তু সেটা সে প্রকাশ হতে দেয় না। নিলয় হালকা হাসার ভান করে বলে, আরে না, আমি তো বাসায় আছি, তুমি হয়তো ভুল দেখেছো। তাহলে হয়তো মনের ভুল। তার কণ্ঠে পুরোপুরি বিশ্বাস না থাকলেও সে আর কিছু বলে না। কলটা শেষ হয়ে যায়। নিলয় ফোনটা নামিয়ে কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে, তার চোখে চিন্তার ছায়া। আখি কি সন্দেহ করছে নাকি? তার মাথার ভেতরে নতুন একটা দুশ্চিন্তা জন্ম নেয়। এতদিন যেটা সে লুকিয়ে রেখেছে, সেটা কি ধীরে ধীরে সামনে চলে আসছে? নিলয় জানে এই দুইটা জীবনের মধ্যে ভারসাম্য রাখা সহজ না। একটা ভুল আর সব কিছু বদলে যেতে পারে। রাতের নীরবতা আবারও তাকে ঘিরে ধরে, কিন্তু এবার সেই নীরবতার ভেতরে লুকিয়ে আছে একটা নতুন ভয়। পরের দিন ভার্সিটির সেই চেনা গাছটার নিচে আবারও বসে আছে নিলয় আর আখি। চারপাশে আগের মতোই ভিড়, কোলাহল, হাসি, সব চলছে, কিন্তু এই ছোট্ট জায়গায় যেন তাদের জন্য আলাদা একটা সময় থেমে থাকে। আজ আখি একটু চুপচাপ, তার চোখে ভাবনা। নিলয়ের পাশে বসে আছে, হালকা মুচকি হাসছে। হঠাৎ করেই আখি নরম গলায় বলে, আচ্ছা নিলয়, তুমি কি কাউকে পছন্দ করো? প্রশ্নটা হঠাৎই, একদম অপ্রত্যাশিত। নিলয় একটু অবাক হয়ে তাকায়, তার ঠোঁটে দুষ্টু একটা হাসি ফুটে ওঠে। হঠাৎ এই প্রশ্ন? আখি একটু নিচের দিকে তাকায়, তারপর আঙুল দিয়ে মাটিতে দাগ কাটতে থাকে ও।
জানতে ইচ্ছে হচ্ছে। তার কণ্ঠে লাজুকতা আর ভেতরে একটা অজানা ভয়। নিলয় এবার একটু ঝুঁকে তার দিকে তাকায়, তার চোখে খেলার ছাপ। হ্যাঁ, খুব পছন্দ করি। এই কথাটা শুনেই আখির বুকের ভেতরটা হঠাৎই চুপ করে যায়। তার মুখের হাসিটা এক মুহূর্তেই মিলিয়ে যায়। চোখের ভিতরে একটুখানি কষ্ট জমে ওঠে। সে কিছু বলতে পারে না, শুধু মাথা নিচু করে ফেলে। তার ভেতরে একটা অদ্ভুত শূন্যতা, যেন হঠাৎ করে কিছু হারিয়ে ফেলেছে। অন্যদিকে নিলয়, সে আখির এই রিয়াকশনটা খেয়াল করে আর তার ঠোঁটে দুষ্টু একটা হাসি ফুটে ওঠে। সে বুঝতে পারে এই প্রশ্নটা শুধু কৌতূহল থেকে আসেনি, এর পেছনে আরও একটা অনুভূতি লুকিয়ে আছে। আর সেই অনুভূতিটা বুঝে নিয়েই সে একটু মজা পাচ্ছে। গাছের নিচে হালকা বাতাস বয়ে যায়, কিন্তু আখির মনে যেন হঠাৎই ঝড় বয়ে গেছে। আর নিলয়, সে এখনো ঝড়ের কারণ হয়ে চুপচাপ বসে আছে। নিলয়ের কথাটা শোনার পর থেকেই আখির ভেতরটা কেমন অদ্ভুত হয়ে গেছে। মনে হচ্ছে বুকের ভেতরে কেউ হালকা করে চেপে ধরেছে। সে আর বসে থাকতে পারল না, হঠাৎ করেই উঠে দাঁড়িয়ে চলে যেতে উদ্যত হলো। ঠিক তখনই নিলয় দ্রুত হাত বাড়িয়ে তার কবজিটা ধরে ফেলে। আরে কই যাও? তার কণ্ঠে হালকা দুষ্টুমি, কিন্তু চোখে একটা কৌতূহলও আছে। আখি একটু অপ্রস্তুত হয়ে যায়, চোখ সরিয়ে নেয় ও। আমার একটু কাজ আছে। সে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু নিলয় ছাড়ে না। নিলয় হালকা টেনে আবারও বসাতে চায়। আরে বসো, কাজ পরে করো। আগে শুনো, আমি যাকে পছন্দ করি সে দেখতে কেমন। না না, আমার জানার দরকার নেই। তোমার পছন্দ যেহেতু ভালোই হবে। তার গলায় হালকা কাঁপন। সে যতটা স্বাভাবিক থাকতে চায় ততটাই ভেতরে ভেঙে পড়েছে। নিলয় একটু হেসে বলে, শুনো তো। আখি এবার আর এক মুহূর্ত থাকতে চায় না। সে আবার উঠে দাঁড়ায়। অন্যদিন শুনবো, আমি বাড়ি যাব। তার চোখে এখন এক ধরনের পালিয়ে যাওয়ার তাড়াহুড়ো, যেন এক মুহূর্তটা আর সহ্য করতে পারছে না। নিলয় একটু অবাক হয়ে তাকায়। আরে ক্লাস করবে না? না, জরুরি কাজ মনে পড়ে গেছে। কথাটা বলেই সে আবার পেছনে তাকায়, দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। নিলয় বসে থাকে, তার চোখে আখির চলে যাওয়ার দিকে স্থির, আর তার ঠোঁটে হালকা হাসি। কিন্তু ভেতরে কোথাও একটা প্রশ্ন জেগে ওঠে, সে কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেললো? গাছের নিচে আবারও নীরবতা নেমে আসে, কিন্তু এই নীরবতা আগের মতো নয়। এটা এখন অদ্ভুত এক অনুভূতির। গাছের নিচে নিলয় তখনও বসে আছে, চারপাশে হালকা বাতাস বইছে, কিন্তু তার ভেতরে যেন কিছু একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছে। আখি চলে যাওয়া খুব স্বাভাবিক হলেও কেন যেন সেটা তার কাছে স্বাভাবিক লাগছে না। সে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, মাটির দিকে তাকিয়ে। ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে আসে। কি ভাই, এভাবে একা বসে আছিস কেন? নিলয় একটু চমকে ওঠে, পেছনে তাকায়, তারপর হালকা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। আখি ছিল, একা না তো? সিয়াম চারপাশে তাকায়, গাছের নিচে পাশের বেঞ্চে কোথাও আখিকে দেখতে পায় না ও। সে ভ্রু কুচকে বলে, কই তাহলে? চলে গেছে। চলে গেছে কেন? বললো কাজ আছে নাকি। সিয়াম কিছুক্ষণ তাকিয়ে থাকে নিলয়ের দিকে, তার চোখে সন্দেহ, কিন্তু কিছু বলে হালকা হাসে। বুঝলাম। তার সেই বুঝলাম কথাটার ভেতরে অনেক কিছু লুকানো, কিন্তু সে আর খোঁচায় না, পরিবেশটা হালকা করতে বলে, চল ক্লাসে যাই। নিলয় ধীরে উঠে দাঁড়ায়, ব্যাগটা কাঁধে নেয়, তার চোখে একবার দূরের পথে যায় যেদিক দিয়ে আঁখি চলে গিয়েছে। তারপর আর কিছু না ভেবে সেও সিয়ামের সাথে ক্লাসের দিকে হাঁটতে থাকে। ক্লাসরুমে তখন পড়াশোনা চলছে। স্যার বোর্ডে একের পর এক লিখে যাচ্ছেন। স্টুডেন্টরা কেউ মন দিয়ে শুনছে, কেউ আবার নিজের জগতে ডুবে আছে। নিলয়ও বসে আছে চুপচাপ, চোখের সামনে, কিন্তু মন যেন অন্য কোথাও। ঠিক তখনই হঠাৎ করে তার ফোনটা ভাইব্রেট করে ওঠে। সে একটু অপ্রস্তুত হয়ে ফোনটা বের করে, স্ক্রিনে ভেসে ওঠে ম্যানেজার কলিং। নিলয়ের চোখ এক মুহূর্তে গম্ভীর হয়ে যায়। সে দ্রুত ক্লাসের বাইরে বের হয়ে কলটা রিসিভ করে। হ্যালো। নিলয়ের চোখে তীক্ষ্ণতা চলে আসে, সে আর সময় নষ্ট করে না। কোথায়? আমি সময় মতো পৌঁছে যাব। কলটা কেটে যায়, আর সেই সাথে নিলয়ের মুখের ভাবও বদলে যায়। এখন সে আর শুধু একজন স্টুডেন্ট না, সে আবার তার অন্য পরিচয়ে ফিরে যাচ্ছে। সে আর ক্লাস করবে না, ব্যাগটা কাঁধে তুলে সরাসরি বের হয়ে পড়ে। ঠিক তখনই সিয়াম তাকে ডেকে ফেলে। এই কই যাস? কাজ পড়ে গেছে বন্ধু।
তার কণ্ঠে তাড়াহুড়ো আর চোখে অদ্ভুত এক দৃঢ়তা। সিয়াম কিছুক্ষণ তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে, তারপর মাথা নাড়িয়ে নিজেই নিজেকে বলে, বাবা, দুজনেরই কাজ পড়ে গেছে। তলে তলে কি করছে আল্লাহই জানে। ক্লাসরুমের ভেতরে আবারও পড়াশোনা চলতে থাকে, আর বাইরে নিলয় ছুটছে তার অন্য এক জগতে, যেখানে তার আসল পরিচয় লুকিয়ে আছে আর যেখানে তার প্রতিটা সিদ্ধান্তের ভবিষ্যৎ বদলে দিতে পারে। নিলয় দ্রুত তার পরিচিত সেই অন্ধকার জগতে ফিরে এসেছে, যেখানে সে আর সাধারণ নিলয় না, সে এখন শুধু একটাই নাম, এনকে। গাড়ির ভেতরে সে আবারও নিজের রূপ বদলে নিয়েছে, কালো স্যুট, মুখে মাস্ক আর চোখে সানগ্লাস। এই রূপে তাকে কেউ চিনতে পারবে না, এই রূপে সে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখে। অফিসে পৌঁছাতেই আবারও সেই একই দৃশ্য, একের পর একটা সালাম, সবাই মাথা নিচু করে সম্মান জানাচ্ছে, কিন্তু আজ তার ভিতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে, কারণ আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। সে ধীরে ধীরে মিটিং রুমের দরজার সামনে এসে দাঁড়ায়, এক মুহূর্ত থামে, তারপর দরজা খুলে ভেতরে প্রবেশ করে, আর ভেতরে ঢুকতেই তার চোখে এক মুহূর্তে থেমে যায়। সামনের টেবিলে বসে আছে দুজন মানুষ, আখির বাবা, আখির মা। নিলয়ের বুকের ভেতরটা হালকা কেঁপে ওঠে, এটা সে কল্পনাও করেনি। আজকের মিটিংটা আখির বাবার কোম্পানির সাথে। একটা মুহূর্তের জন্য সে থেমে যায়, কিন্তু পরের মুহূর্তেই নিজেকে সামলে নেয়, তার মুখে কোনো অনুভূতি প্রকাশ পায় না। মাস্ক আর সানগ্লাসের আড়ালে সব লুকিয়ে থাকে। সে ধীরে সামনে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম। তার কণ্ঠ শান্ত, ভারী, একেবারে পেশাদার। আখির বাবা সম্মান দিয়ে উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম। তারা উঠে দাঁড়িয়ে সম্মান জানায়। এই রহস্যময় মানুষটার প্রতি তাদের ভীষণ শ্রদ্ধা, কিন্তু তারা জানে না এই মানুষটা তাদের মেয়ের সবচেয়ে কাছের বন্ধু। নিলয় ধীরে ধীরে চেয়ারে বসে, ফাইলগুলো সামনে টেনে নেয়, তার চোখে এখন আবার সেই কঠিন মনোযোগ। লেটস স্টার্ট দ্য মিটিং। রুমে আবারও নীরবতা নেমে আসে। নিলয় একের পর এক পয়েন্ট তুলে ধরতে শুরু করে, ডাটা, প্ল্যান, প্রজেক্ট সব কিছু পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে থাকে। আখির বাবা মনোযোগ দিয়ে শুনছেন, মাঝে মাঝে মাথাও নাড়ছেন। তাদের চোখে প্রশংসা, তারা বুঝতে পারছে এই মানুষটা সাধারণ কেউ নয়, তিনি সত্যটা এখনও তাদের সামনে অজানা। আর নিলয় সেই দুইটো জীবনের মাঝখানে বসে আছে, একদিকে তার গোপন পরিচয়, তো আরেকদিকে সেই মেয়ের পরিবার, যে মেয়েটা তার জীবনের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছে। মিটিং রুমের ভেতরে তখন গভীর মনোযোগ। নিলয় একের পর এক তার প্রেজেন্টেশন শেষ করছে, প্রতিটা পয়েন্ট পরিষ্কার আর নিখুঁত, তার কণ্ঠে আত্মবিশ্বাস, তার চোখে দৃঢ়তা। আখির বাবা আর মা মন দিয়ে সব শুনছেন, মাঝে মাঝে একের পর একে অপরের দিকে তাকাচ্ছেন, চোখে স্পষ্ট সন্তুষ্টি। প্রেজেন্টেশন শেষ হতেই কিছুক্ষণ নীরবতা, তারপর আখির বাবা ধীরে বলে ওঠেন, Honestly, this is impressive. We would like to move forward with this deal. এই কথাটা শোনার সাথে সাথে রুমের পরিবেশটা বদলে যায়। ম্যানেজারের মুখে হাসি, নিলয় ধীরে মাথা নাড়ে, থ্যাংক ইউ। তার কণ্ঠে সংযত আনন্দ, কিন্তু ভেতরে আরেকটা বড় সফলতা যোগ হলো তার জীবনে। আরেকটা ডিল, আরেকটা জয়, সব কিছু ফাইনাল করে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, সবার সাথে কথা বলে, কিন্তু পুরো সময়টা সে নিজের পরিচয়টা নিখুঁতভাবে আড়াল করে রাখে। কেউ বুঝতেই পারে না এই রহস্যময় মানুষটা তাদের এত কাছের কেউ। দিনটা আবারও সফলতায় ভরে যায়, কিন্তু এই সফলতার কোনো ছাপ নেই তার জীবনের অন্য অংশে। রাত নেমে আসে, নিলয় আবারও সেই পুরনো বাড়ির সামনে দাঁড়ায়। দরজা খুলতেই আবারও সেই চেনা দৃশ্য, মায়ের কণ্ঠ আর রাগ, বিরক্তি আর আদেশে ভরা। এই নিলয়, কইছিলি এতক্ষণ এইগুলো সব কাজ পড়ে আছে, আগে এইগুলো শেষ কর। নিলয় কোনো কথা বলে না, চুপচাপ ব্যাগটা রেখে কাজ শুরু করে দেয়। একটার পর একটা কাজ, পানি আনা, থালা ধোয়া, ঘর পরিষ্কার করা। তার হাত ক্লান্ত, শরীর ভেঙে যাচ্ছে, কিন্তু কেউ সেটা দেখে না। নীরব পাশ থেকে বলে, এইগুলোও করে দে, আমি বাইরে যাচ্ছি। আরেক গাদা কাজ তার সামনে ফেলে চলে যায়। নিলয় কিছু বলে না, শুধু মাথা নিচু করে কাজ করে যায়। রাত অনেক হয়ে যায়, সব কাজ শেষ করে সে ক্লান্ত শরীরে বসে পড়ে। মা তখন একটা প্লেট এনে সামনে রাখে। এই নে, খেয়ে নে।
নিলয় নিচে তাকিয়ে দেখে পান্তা ভাত আর পাশে কাঁচা মরিচ। তার বুকের ভেতরটা হালকা কেঁপে ওঠে। সারাদিন পরিশ্রম, এত বড় একটা সফলতা, আর তার প্রাপ্তি এইটুকু। কিন্তু তবুও সে কিচ্ছু বলে না, চুপচাপ খেতে শুরু করে। তার চোখের কোনো অভিযোগ নেই, কিন্তু ভেতরে জমে আছে হাজারটা না বলা কষ্ট। দিনের বেলা সে শহরের টপ বিজনেসম্যান, আর রাতের বেলা একজন অবহেলিত ছেলে যে নিজের বাড়িতেই অচেনা। কিন্তু এই গল্প এখানেই থামবে না, কারণ একদিন সব হিসাব বদলাবে। রাত অনেক হয়ে গেছে। সব কাজ শেষ করে সে ক্লান্ত শরীর নিয়ে নিলয় ধীরে ধীরে নিজের রুমে ঢুকে পড়ে। দরজাটা বন্ধ করতেই যেন সে আরেকটা জগতে চলে আসে, যেখানে কেউ তাকে আদেশ দেয় না, কেউ তাকে অপমান করে না। সে ধীরে ধীরে ফ্রেশ হয়ে নেয়, মুখে পানি দেয়, চোখের ক্লান্তিটা একটু কমানোর চেষ্টা করে। তারপর বিছানার পাশে বসে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে একটাই নাম, আখি। নিলয় এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর কল দেয়। রিং হতে থাকে, কিন্তু কেউ রিসিভ করে না। আবারও কল দেয়, আবারও ওই একই অবস্থা। নিলয় ভ্রু কুঁচকে যায়, তার মনে অজানা একটা অস্থিরতা জন্ম নেয়। আখি কি কষ্ট পেয়েছে? সে কিছুক্ষণ চুপ করে থাকে, মাথার ভেতরে আজকের সব কথাগুলো ঘুরতে থাকে। কিন্তু ও তো কখনো নিজের মনের কথা বলে না। এভাবে না করলে তো কখনো বলবেও না। আমি তো চাই ও তার সব কথা আমাকে খুলে বলুক। সে আবারও কল দেয়। এবার কয়েকবার রিং হওয়ার পর কলটি রিসিভ হয়। আমি ব্যস্ত। কি করো? জেনে কি করবে? এই কথাটা যেন সরাসরি এসে লাগে নিলয়ের মনে। সে একটু নরম গলায় বলে, এভাবে কথা বলছো কেন? তো কিভাবে বলবো? বন্ধু বন্ধুর মতো থাকো। এই কথা শুনে নিলয়ের ঠোঁটটা হালকা হাসি ফুটে ওঠে, কিন্তু সে সেটা গোপন রাখে। এভাবে বলতে পারলে? পারবো না কেন? কয়েকদিন পরে তো তোমার বউ আসবে, তখন তো কথাই বলতে দিবে না। এখন থেকে কম কথা বলার অভ্যাস করো। এই কথাটা শুনে নিলয় চুপ করে থাকে। তার ঠোঁট ধীরে ধীরে এক চিলতে হাসি ফুটে ওঠে। নিলয় মনে মনে বলে, তাহলে ব্যাপারটা এই জায়গায় পৌঁছেছে। সে বুঝে যায় আখির অভিমানটা কিসের জন্য, আর সেই অভিমানটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। রাতটা আবারও নীরব হয়ে যায়, কিন্তু এই নীরবতার ভেতরে একটা সম্পর্ক ধীরে ধীরে নিজের জায়গা খুঁজে নিচ্ছে। পরদিন সকালে ভার্সিটির সেই চেনা পরিবেশ, গাছের নিচে হালকা বাতাস, চারপাশে ছাত্রছাত্রীদের ভিড়। কিন্তু আজকের পরিবেশটা নিলয়ের কাছে আগের মতো স্বাভাবিক লাগছে না। আখি আগে থেকেই এসে বসে আছে, চুপচাপ মাথা নিচু করে। তার চোখে ক্লান্তি, মনে অভিমান জমে আছে। নিলয় দূর থেকে তাকে দেখছে, এক মুহূর্ত থেমে যায়, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে আখির সামনে। দাঁড়াতেই আখি হঠাৎই উঠে পড়ে। সে যেন এড়িয়ে যেতে চাইছে, চোখ তুলে তাকায় না। ঠিক তখনই নিলয় হাত বাড়িয়ে তার হাতটা ধরে ফেলে। এমন করছো কেন? তার কণ্ঠে এবার দুষ্টুমি নেই, বরং সিরিয়াস একটা টান। আখি হাত ছাড়ানোর চেষ্টা করে। কেমন করছি? আমি ক্লাসে যাব। তার গলায় ঠান্ডা ভাব, যেন সব কিছুই স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে সে অস্থির। নিলয় একটু কাছে ঝুঁকে বলে, ইগনোর করার কারণ কি? এই কথাটা শুনেই আগে হঠাৎই চোখ তুলে তাকায়। তার চোখে অভিমান আর লুকানো কষ্ট। তোমাকে ইগনোর করব কেন? তুমি কে? প্রশ্নটা ছোট, কিন্তু তার ভেতরে তীক্ষ্ণ একটা আঘাত আছে। নিলয় এক মুহূর্ত চুপ হয়ে যায়, তার ঠোঁটের হাসিটা মলিন হয়ে যায়। কেউ না। এই কথাটার ভেতরে অদ্ভুত এক শান্তি, আবার কষ্টও আছে। আখি মুখ ঘুরিয়ে নেয়। জাস্ট ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড? তাছাড়া আর কি? কথাটা বলেই সে চোখ সরিয়ে নেয়, কারণ সে জানে এই উত্তরটা পুরো সত্য না। আর নিলয় সে দাঁড়িয়ে থাকে, আর চোখে গভীর একটা দৃষ্টি, যেন সে বুঝে গেছে এই জাস্ট ফ্রেন্ড কথাটার আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু, যেটা এখনও কেউ মুখে আনতে চায় না। আখি কথাটা বলে চলে যেতে উদ্যত হয়। তার চোখে তখন অভিমান, কষ্ট আর অদ্ভুত এক জেদ একসাথে মিশে আছে। কিন্তু সে এক পা বাড়াতেই নিলয় আবারও তার হাতটা শক্ত করে ধরে ফেলে। আখি অবাক হয়ে পিছনে তাকায়। নিলয় কোনো কথা না বলে তাকে টেনে নিয়ে যায় পাশের একটা ফাঁকা রুমে। রুমটা একদম নির্জন, বাইরের শব্দ যেখানে খুবই কম। দরজাটা বন্ধ হতেই চারপাশে নীরবতা নেমে আসে। আখি হাত ছাড়িয়ে একটু দূরে সরে দাঁড়ায়, তার চোখে রাগ এবং বিস্ময়। এখানে আনলে কেন? ইচ্ছে হলো। তার কণ্ঠে হালকা দুষ্টুমি, কিন্তু ভেতরে একটা গভীর অনুভূতি কাজ করছে।
আঁখি আর এক মুহূর্ত থাকতে চায় না। সে আবারও দরজার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই নিলয় হঠাৎই তার নিচের দিকে টেনে নেয়। এই মুহূর্তে সব কিছু থেমে যায়। নিলয় ঝুঁকে এসে তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। সময় যেন স্থির হয়ে যায়। আঁখি হতবাক। সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখ বড় বড় হয়ে গেছে। মনে হচ্ছে সে এখনও বুঝতে উঠতে পারছে না যে কি হচ্ছে। নিলয় ধীরে ধীরে তাকে ছেড়ে দেয়। তার চোখে এখন আর দুষ্টুমি নেই, শুধু গভীর একটা অনুভূতি। এখনো বলবে জাস্ট ফ্রেন্ড? আঁখির শ্বাস ভারী হয়ে গেছে। তার চোখে বিস্ময়, লজ্জা আর অজানা এক অনুভূতির চর। সে কাঁপা গলায় বলে, তুমি না বললে তোমার কাউকে পছন্দ? নিলয় হালকা হাসে। তারপর আবারও একটু ঝুঁকে এসে তার ঠোঁটে আলতো করে চুমু খায়। আরে বোকা, সেটা তুমি। আই লাভ ইউ। এই তিনটে শব্দে যেন সব অভিমান, সব দূরত্ব ভেঙে যায়। আঁখি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে পানি চিকচিক করছে, কিন্তু সেই পানিতে কষ্ট না আছে একরাশ ভালোবাসা। আজ তাদের সম্পর্কটা নতুন একটা রূপ পেল, বন্ধুত্ব থেকে ভালোবাসায়। সারা শহর জুড়ে এখন একটাই নাম, এনকে। একটাই নাম, যার পেছনে আছে রহস্য, সাফল্য আর অজানা এক গল্প। টিভি, নিউজ, সোশ্যাল মিডিয়া সব জায়গায় আলোচনা চলছে। এত অল্প বয়সে কীভাবে একটা ছেলে এত বড় বিজনেসম্যান দাঁড় করালো? তার সাফল্যের রহস্য কী? কেউ কি বলতে? কেউ বলে তার ব্রেনই অসাধারণ, কেউ বলে তার পিছনে বড় কোনো শক্তি আছে, কিন্তু সত্যটা কেউ জানে না। এই শহরে সেই টপ বিজনেসম্যান আজও নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেছে। আর সেই মানুষটা এই মুহূর্তে বসে আছে নিজের বাড়ির ডাইনিং টেবিলে, একটা সাধারণ ছেলের মতো। রাতের খাবার টেবিলে সবাই বসে আছে, মা, বাবা, নীরব আর নিলয়। খাবার খেতে খেতেই বাবা হঠাৎ করেই কথা শুরু করেন। সারাদিন ঘোরাঘুরি ছাড়া আর কি পারো? এরব দেখো একটা ছেলে কত কম বয়সে কত সাফল্য পেয়েছে। তিনি টিভির দিকে ইশারা করেন, যেখানে এনকে নিয়ে খবর চলছে। নীরব একটু বিরক্তি হয়ে বলে, তো আমাকে বলছো কেন? তোমার তো আরেকটা ছেলে আছে। এই কথাটা শুনে টেবিলের পরিবেশটা এক মুহূর্তে ভারী হয়ে যায়। বাবা ভ্রু কুঁচকে তাকান। সে তোমার মতো ঘুরে বেড়ায় না। তাতে কি? কথাটা বলেই সে নিলয়ের দিকে তাকায়। চোখে তাচ্ছিল্য, যেন ইচ্ছে করেই তাকে ছোট করছে। নিলয় চুপচাপ বসে থাকে, তার সামনে প্লেটে খাবার, কিন্তু তার মন অন্য কোথাও। তার চোখ একবার টিভির দিকে যায়, যেখানে তার নিজের নাম ঘুরে বেড়াচ্ছে, এনকে। একটা অদ্ভুত হাসি তার ঠোঁটে ফুটে ওঠে, যেটা কেউ খেয়াল করে না। জীবনটা সত্যি অদ্ভুত, একদিকে সম্মান তো আরেকদিকে অবহেলা। একই মানুষ, দুটো ভিন্ন পরিচয়। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় চমক এখনো বাকি। যেদিন সেই সত্যটা সামনে আসবে, যেদিন এই ডাইনিং টেবিলের মানুষগুলোর চোখের দৃষ্টি বদলে যাবে। রাতটা অনেক গভীর, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। চারপাশের নিস্তব্ধতা শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দে। কিন্তু এই নীরবতার মাঝে একটা ঘরে আলো জ্বলছে। সেখানে বসে আছে নীরব আর তার মা। দুজনের মুখেই অদ্ভুত এক গম্ভীরতা। নীরব ধীরে ধীরে বলে ওঠে, মা, দেখছো না বাবার দিন দিন ওই নিলয়ের প্রতি ভালোবাসা উতলে পড়ছে। এভাবে চলতে থাকলে আমি তো কোনো সম্পত্তিই পাবো না, সব নিলয়কে দিয়ে দেবে। তা হবে না, সব তুই পাবি। এই কথাটা শুনে নীরবের চোখে লোভের ঝিলিক ফুটে ওঠে। নীরব একটু নিচু গলায় বলে, তাহলে ওকে সরাতে হবে। একটা কথা শুনে মা একটু থেমে যায়। তার চোখে এক মুহূর্তের জন্য দ্বিধা, কিন্তু পরক্ষণেই সেটা মিলিয়ে যায়। এভাবে সরানো যাবে না, তোর বাবার চোখে খারাপ বানাতে হবে। এই কথাটা বলার সময় তার ঠোঁটে হালকা একটু চতুর হাসি ফুটে ওঠে। নীরব বুঝে যায় তার মুখেও একই রকম হাসি। তারপর শুরু হয় পরিকল্পনা, ফিস করে কথা, চোখের ইশারা। একটা নোংরা প্ল্যান তৈরি হয়, যেটা নিলয়ের জীবনটাকে আরও কঠিন করে দেবে। রাত কেটে যায়, কিন্তু এই রাতে একটা নতুন ঝড়ের সূচনা করে। পরদিন সকাল, বাড়ির ভেতরে আবারও ব্যস্ততা। নিলয় তখন নিজের মতো করেই রেডি হচ্ছে ইউনিভার্সিটি যাওয়ার জন্য, কিন্তু সে জানে না আজকের দিনটা তার জন্য কেমন অপেক্ষা করছে। হঠাৎ করে ঘরের ভেতরে হইচই শুরু হয়। এই নিলয়, এদিকে আয়। কি হয়েছে মা? এইটা কি? নিলয় নিচে তাকিয়ে দেখে টাকার বান্ডিল। তার চোখ বিস্ময় বড় হয়ে যায়। এটা? নাটক করিস না, এই টাকা তোর রুম থেকে পাওয়া গেছে। আমি তো জানি না। চুপ, চুরি করে আবার মিথ্যা বলছিস? কি হয়েছে? তোমার ছেলে চুরি শুরু করেছে। নিলয়, এটা কি সত্যি? না বাবা, আমি কিছু করিনি।
কিন্তু আজ তার কথায় কেউ বিশ্বাস করছে না, কারণ তার বিরুদ্ধে আগে থেকেই তৈরি হয়েছে এক নতুন চতুর ফাঁদ, আর সেই ফাঁদে সে আজ নিজেই আটকে গেছে। ঘরের ভেতরের বাতাসটা ভারী হয়ে গেছে। টেবিলের উপরে রাখা সেই টাকার বান্ডেল যেন এখন আর শুধু টাকা না, এটা হয়ে গেছে একটা বড় অভিযোগ। বাবার চোখে এখন বিশ্বাস আর বিশ্বাসের যুদ্ধ চলছে। বাবার চোখে এখন বিশ্বাস আর অবিশ্বাসের যুদ্ধ চলছে। তিনি ধীরে ধীরে নিলয়ের দিকে তাকান। আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে? তার কণ্ঠে কষ্ট আর ভেতরে ভাঙনের শব্দ। নিলয় এক মুহূর্ত চুপ থাকে, তারপর দৃঢ় গলায় বলে ওঠে, মা মিথ্যা বলছে। কি এত বড় কথা? আমার নামে এই অপবাদ? নীরব আর তুই কি আলাদা? এই কথাটা যেন ইচ্ছাকৃতভাবেই বাবার মনকে ঘুরিয়ে দিতে চায়, কিন্তু নিলয় এবার আর চুপ থাকে না। সে এক ধাপ সামনে এগিয়ে এসে বলে, হ্যাঁ আলাদা, কারণ নীরব আপনার আপন সন্তান আর আমি সৎ। এই কথাটা বলতেই ঘরটা এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায়। নিলয়ের চোখে জমে থাকা কষ্ট এখন কথা হয়ে বেরিয়ে আসছে। তাই তো দিনের পর দিন অত্যাচার করেছেন, আমি মুখ বুজে সহ্য করেছি। আপনার ছেলেকে বড় মাছ মাংস দিয়েছেন, আমাকে দিয়েছেন পান্তা ভাত আর কাঁচা মরিচ। মায়ের মুখে যেন প্রথমবারের মতো শব্দ আটকে যায়। তার সব মুখোশ খুলে পড়তে শুরু করে। আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছেন, আর ও শুধু বাইরে আড্ডা মেরেছে। আপন হলে তো একই চোখে দেখতেন, তাই না? এই প্রশ্নটা যেন সরাসরি বাবার বুকের ভেতরে গিয়ে লাগে। বাবা কিছু বলতে পারেন না, তার মুখের বিস্ময়, চোখে অবিশ্বাস। তিনি যেন প্রথমবার বুঝতে পারছেন আজ তার অজান্তেই ঘরের ভিতরে কত বড় অন্যায় ঘটে গেছে। কি, যে ছেলের মায়ের অভাব পূরণের জন্য আমি আবার একটা বিয়ে করলাম, তাও একটা ছেলে সহ, আর আমার সেই নিলয় কখনো মায়ের ভালোবাসাই পায়নি? এগুলো আগে বলিসনি কেন? তার কণ্ঠে এখন রাগ আর ভেতরে ভাঙা এক বাবার আর্তনাদ। নিলয় ধীরে মাথা নিচু করে বলে, আমি অশান্তি চাইনি বাবা। এই কথাটা বলার সময় তার চোখে কোনো অভিযোগ নেই, শুধু নীরব এক ক্লান্তি। কিন্তু ঘরের ভেতরে এখন আর কেউ আগের মতো নেই। একদিকে সত্য, আরেকদিকে অভিনয়, আর মাঝখানে দাঁড়িয়ে আছে একজন বাবা, যিনি এখন নিজের পরিবারকে নতুন করে চিনছেন। কিছু বলো না বাবা, এতদিন সহ্য করতে পারছি, এখনো পারবো। কেটে গেছে 15টা দিন। এই 15 দিনে অনেক কিছু বদলে গেছে। সম্পর্ক বদলেছে, মানুষ বদলেছে, আর বদলেছে এক নীরব ছেলের জীবন গল্প। আর শহরের সবচেয়ে বড় আয়োজন, দেশের সবচেয়ে বড় বিজনেসম্যানকে পুরস্কৃত করা হবে। স্থান একটি 5 তারকা হোটেল। আলো ঝলমল করছে, সাংবাদিকের ভিড়, বড় বড় বিজনেসম্যানদের উপস্থিতি। আঁখি এসেছে তার বাবা মায়ের সাথে, আর তার চোখে আজও নিলয়ের জন্য একটা অদ্ভুত টান। কেন না এই 15 দিনে তাদের প্রেম আরও গভীর হয়েছে, কিন্তু সে জানে না আজ তার স্বামী কি অপেক্ষা করতে চলেছে। মঞ্চে ঘোষণা শুরু হয়। এই নাম শোনার সাথে সাথে পুরো হল থমকে যায়। একটা নীরব বিস্ময় ছড়িয়ে পড়ে। আঁখির চোখ বড় বড় হয়ে যায়, তার বুক ধরফর করতে থাকে। ধীরে ধীরে নিলয় উঠে দাঁড়ায়, সবার দৃষ্টি তার দিকে। সে মঞ্চের দিকে এগিয়ে যায়, আর ঠিক মঞ্চে উঠে একটা মুহূর্তে সে নিজের মুখের মাস্ক খুলে ফেলে। পুরো হল যেন জমে যায়, সবার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, কারণ এই মুখটা তারা চিনত, কিন্তু এই পরিচয়টা জানতো না। নিলয়। ঘরের এক কোণে বসে থাকা আঁখি একদম স্থির হয়ে যায়। আর বাড়িতে নিলয়ের বাবা মা টিভির সামনে বসেছিল। স্ক্রিনে তাদের মুখ দেখতেই তারা চুপ হয়ে যায়। এটা 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 তো নিলয়। পুরো পৃথিবী যেন এক মুহূর্তে থেমে গিয়েছে। নিলয় মাইক্রোফোন হাতে নেয়। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আমি শুধু একজন বিজনেসম্যান না, আমি সেই মানুষ যাকে নিজের ঘরে অবহেলা করা হয়েছিল। হল জুড়ে নীরবতা। নিলয় তার সাফল্যের গল্প বলতে শুরু করে দেয়, কিভাবে শূন্য থেকে শুরু করে আজ এই জায়গায় এসেছে ও। তার প্রতিটি শব্দ মানুষের মনে নাড়া দেয়, আর আঁখের চোখে তখন অশ্রু। কিন্তু হঠাৎই সে আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে রাগ, আবেগ সব কিছু নিয়ে বাইরে চলে যায়। নিলয় সেটা লক্ষ্য করে, তার হৃদয়টা এক মুহূর্তে কেঁপে ওঠে। সে দ্রুত তার পেছনে যায়। বাইরে করিডোরে আঁখি দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। নিলয় আসতেই আঁখি বলে ওঠে, আমাকে বলনি কেন? আজকের দিনটার জন্য। এটা তোমার লাইফের সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল।
আঁখি আর নিজেকে ধরে রাখতে পারে না, সে নিলয়কে জড়িয়ে ধরে ফেলে। আরো উন্নতি করো জীবনে। তুমি পাশে থাকলে সব হবে। দুজনের চোখে এখন আর দূরত্ব নেই, শুধু বিশ্বাস, শুধু ভালোবাসা। আর সেই শহর, যে শহরে একদিন তাকে অবহেলা করেছিল, আর সেই শহর তাকে মাথা নত করে সম্মান দিচ্ছে, কারণ একজন অবহেলিত ছেলের গল্প আজ ইতিহাস হয়ে গেছে।